আলাইকুম সবাইকে। সবাই আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন। বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন মেডিকেল গ্রুপ এক্সেস মেডিকেল স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আরেকটি স্পেশাল লাইভ সেশনে। এক্সেস মেডিকেল স্কুল এই করোনাকালীন সময়েও আমাদের জন্য শুরু করেছে দেশের লিজেন্ডারি প্রফেসরদের ক্লাসেস এবং প্রায় 2000-এরও বেশি ভিডিওস হয়ে গিয়েছে, যেখানে ইনক্লুডেড আছে আমাদের দেশের লিজেন্ডারি প্রফেসরদের ক্লাসের পাশাপাশি ক্লিনিক্যাল সেশন, ক্যারিয়ার সেশন এবং আরো অনেক কিছু। তারই ধারাবাহিকতায় আমরা আরেকটি স্পেশাল লাইভ সেশন নিয়ে চলে এসেছি এবং আজকের এই স্পেশাল লাইভ সেশনে আপনাদের সাথে হোস্ট হিসেবে আছি আমি মাহিন রহমান সেতু। আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজে পড়ছি, থার্ড ইয়ারে। এবং অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আমাদের সাথে মেন্টর হিসেবে যুক্ত হয়েছেন আমাদের সবার প্রিয় এবং শ্রদ্ধেয় ডক্টর মাহমুদ রিয়াদ ভাইয়া। ভাইয়া এমআরসি কমপ্লিট করেছেন এবং ভাইয়া রেজিস্ট্রার অফ সার্ভিস হিসেবে কর্মরত আছেন ইউকেতে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আপনি কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আপনার ব্যস্ত সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। আসলে এটা আমার একটা রেসপন্সিবিলিটি, যেহেতু এটা একটা চমৎকার একটা প্ল্যাটফর্ম। তুমিই বলি তোমাদেরকে। এখানে হয়তো অনেক সিনিয়রও আছেন, বাট তুমিই বলবো। তোমরা একটা চমৎকার প্ল্যাটফর্ম তৈরি করেছো, অনলাইন ক্লাস। এবং এটা একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা শেয়ার করতে পারবো বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স, যা তোমাদের ক্যারিয়ার পাথওয়েতে কাজে লাগবে। অনেকে হয়তো অনেক কিছু জানতে চাও বা অনেক ক্যারিয়ার প্ল্যানিং হয়তো বা তোমাদের তৈরি হয়েছে বা তোমরা প্ল্যান করতে চাচ্ছ। সো এই ধরনের ডিসকাশন গুলো তোমাদের হেল্প করবে কিভাবে তোমরা কি করবে, সেটাই। আমি কি কন্টিনিউ করবো না কিছু বলবে? জি ভাইয়া, দর্শক আপনাদেরকে জানিয়ে দিতে চাই আমাদের আজকের স্পেশাল লাইভ সেশনের টপিক হচ্ছে কমপ্লিট গাইডলাইন অ্যাবাউট এমআরসি। যার মেন্টর হিসেবে আমাদের সাথে যুক্ত হয়েছেন রিয়াদ ভাইয়া এবং ভাইয়া আমাদেরকে কমপ্লিট গাইডলাইন দিবেন ইনশাআল্লাহ। তো ভাইয়া আমরা দেরি না করে সেশনটি শুরু করতে পারি। আচ্ছা, ঠিক আছে। তো আমি আমাকে পরিচয় দিয়ে শুরু করি। আমি মাহমুদ রিয়াদ। আমি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে 98-99 সেশনে আমি ওখানে আমার এমবিবিএস স্টার্ট করি। তো আমি 2005-এ আমরা কমপ্লিট করি এমবিবিএস। তারপর 2006-এ আমি আমার সার্জিক্যাল ট্রেনিং এফসিপিএস পার্ট 1 কমপ্লিট করি এবং আমার সার্জিক্যাল ট্রেনিং স্টার্ট করি বিএসএমএমইউতে। আমার শ্রদ্ধেয় স্যার বিএসএমএমইউ থেকে আমি যখন আমার ট্রেনিংটা স্টার্ট করি, সেখানে আমি কমপ্লিট করি 6 মাসের জেনারেল সার্জিক্যাল ট্রেনিং। তারপরে আমি চলে আসি ঢাকা মেডিকেল কলেজে। ঢাকা মেডিকেল কলেজে আমি সম্পূর্ণ ট্রেনিংটা সম্পন্ন করি 2008 পর্যন্ত। সো তারপর 2008-এ আমার গভর্নমেন্ট 27th বিসিএস কমপ্লিট করে আমি আমার গভর্নমেন্ট জব স্টার্ট করি এবং আমার ফার্স্ট পোস্টিং হয় নেত্রকোনায়। আমি আসলে বেসিক্যালি সেশনটা আমি আমার এক্সপিরিয়েন্সটা তোমাদেরকে শেয়ার করতে চাচ্ছি, যেন ওই এক্সপিরিয়েন্সটা থেকে তোমরাও কিছুটা একটা প্ল্যান করতে পারো যে আসলে কিভাবে কি করবে, কি করা উচিত তুমি যদি এমআরসিএস নিয়ে তোমার ক্যারিয়ার প্ল্যান করো। কারণ আমাদের সময় আমরা এমআরসিএস এর ব্যাপারে কিছুই জানতাম না। আমাদের এই ধরনের অনলাইন প্ল্যাটফর্মও ছিল না। তাই আমি একটু শেয়ার করি আমার ব্যাকগ্রাউন্ডটা। সো আমি 2008-এ আমি স্টার্ট করি আমার গভর্নমেন্ট জব। তো আমি নেত্রকোনায়। তো 2008, 9, 10 আমি বিভিন্ন জায়গায় জবে ছিলাম।
যেগুলো ছিল টোটালি নন সার্জিক্যাল পোস্ট, এবং আমি কোনোভাবেই আমার সার্জিক্যাল ট্রেনিং জন্য বা পোস্টের জন্য, বিভিন্ন মেডিকেল কলেজে পোস্টের জন্য আমি কোনোভাবেই সম্ভব হচ্ছিল না। বাংলাদেশের গভর্নমেন্ট জবের পোস্টিং চেঞ্জ করাটা খুবই ডিফিকাল্ট। তো যে কারণে আমি কোর্সেও আসতে পারতেছিলাম না আমার FCPS ফাইনাল কমপ্লিট করার জন্য। ইন দ্য মিন টাইম আমি প্ল্যান করি আমার সিএস দেওয়ার জন্য। সো আমার সিএস পার্ট 1 পার্ট 2 কমপ্লিট করি আমি 2014 এর জানুয়ারি। আমার সিএস কমপ্লিট করার আমি চলে যাই ওমানে 2017-19 পর্যন্ত আমি ওখানে সার্জারি স্পেশালিস্ট হিসেবে কাজ করি। তারপর আমি ইউকে তে চলে আসি 2019 এর জুলাই। সো আমার এটা বলার উদ্দেশ্য হচ্ছে, আমি যদি আমার সিএস এর প্ল্যানটা আমি যদি আগে করতাম, ধরো যে ইন্টার্নি শেষ করার ঠিক পর বা আমি ধরো 5th ইয়ার 4th ইয়ার 5th ইয়ার থেকে যদি আমি প্ল্যান করতাম যে আমি আমার সিএস কমপ্লিট করব, সেক্ষেত্রে আমার এই লম্বা সময়ের যে গ্যাপ, এই গ্যাপটা হতো না। কারণ আমার সিএস প্ল্যান করবে তারাই যারা কিনা আমার সিএসটাকে বেস করে তার কেরিয়ারকে প্রগ্রেস করাবে। সাপোজ তুমি এমআরসিএসটা বাংলাদেশে প্রেক্ষাপটে এমআরসিএস কিন্তু বিএমডিসি এবং বিসিপিএস এর অ্যাকসেপ্টেড না। তুমি যদি লিগালি পেপার ওয়ার্ক বা অফিসিয়ালি চিন্তা করো, তাহলে এমআরসিএস ইজ নট অ্যাকসেপ্টেড ইন বাংলাদেশ অ্যাজ এন ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস। সেজন্য তোমাকে এমআরসিএস কেরিয়ার প্ল্যানটা করতে হবে একদম শুরু থেকে, 3rd ইয়ার 4th ইয়ার 5th ইয়ার, এই সময়টা থেকে তোমার এমআরসিএস প্ল্যান করতে হবে। এবং এমআরসিএস প্ল্যানটা তারাই করবে যারা বেসিক্যালি তার কেরিয়ার প্ল্যানটা তৈরি করতে চায় দেশের বাইরের ট্রেনিং এর মাধ্যমে, স্পেশালি ইউকে ট্রেনিং এর মাধ্যমে। সো এমআরসিএস যেহেতু বাংলাদেশে অ্যাকসেপ্টেড না, এবং এটার জন্য তোমাকে অনেকটুকু ইনভেস্টমেন্ট করতে হবে, অনেকটুকু সময় দিতে হবে, শ্রম দিতে হবে, সেক্ষেত্রে তোমার ঠিক তারাই এমআরসিএসটা নিয়ে প্ল্যান করতে পারে যারা বেসিক্যালি এই এমআরসিএস এর মাধ্যমে সার্জিক্যাল কেরিয়ারটাকে প্রগ্রেস করাবে। এই জন্য আমি যেহেতু এই ধরনের ইনফরমেশন গুলো আমাদের সময় ছিল না, সেই কারণে আমার অনেকটুকু ডিলে হয়ে গেছে আমি বলতে পারবো ইন মাই লাইফ ইন ক্যারিয়ার। এই ভুলটা যেন তোমরা না করো, এই জন্য আসলে তোমাদেরকে এটা বলা। আচ্ছা, তো এবার আসো যে এমআরসিএস এর একটা গাইডলাইন আমি তোমাদেরকে দেই যে কিভাবে প্রিপারেশন নিবে। এমআরসিএস কি আসলে, এমআরসিএস কি জিনিস? এটা হচ্ছে একটা মেম্বারশিপ অফ রয়্যাল কলেজ অফ সার্জনস অফ গ্রেট ব্রিটেন এন্ড ইংল্যান্ড। আমার স্লাইড কি দেখা যায়? না ভাইয়া, এখনো স্ক্রিন শেয়ার হয়নি। আচ্ছা আচ্ছা, এখন দেখা যাচ্ছে? জি ভাইয়া, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, সো এমআরসিএস হচ্ছে membership of Royal College of Surgeons of Great Britain and England. এটা একটা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা, যেটা কিনা ইউকে এবং আয়ারল্যান্ডে অ্যাকসেপ্টেড অ্যাজ এ পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। এবং এটা হচ্ছে ওমানেও এটা অ্যাকসেপ্টেড অ্যাজ এ সার্জারি স্পেশালিস্ট, বাট তোমার এটার ব্যাকগ্রাউন্ডে 3 ইয়ার্স বা 4 ইয়ার্স এর একটা সার্জিক্যাল ট্রেনিং থাকতে হবে। 3 ইয়ার্স বা 4 ইয়ার্স এর একটা সার্জিক্যাল ট্রেনিং থাকতে হবে। 3 ইয়ার্স বা 4 ইয়ার্স এর একটা সার্জিক্যাল ট্রেনিং থাকতে হবে।
এটা accepted post graduation degree as a surgical specialist দুবাই, সৌদি আরব, মিডল ইস্টের সবগুলো কান্ট্রিতে। ইউকে তে এটার কি ব্যাপার? ইউকে তে হচ্ছে এখানে যারা সার্জিক্যাল ট্রেনি এমবিবিএস কমপ্লিট করার পরে ওরা FY1 একটা আমাদের যেটা ইন্টার্নশিপ বলে সেটা তাদেরকে বলে FY1। ওরা FY1 কমপ্লিট করে FY2 কমপ্লিট করে, 2 ইয়ার্স ইন্টার্নশিপ কমপ্লিট করে, করার পর ওরা অ্যাপ্লাই করে সার্জিক্যাল ট্রেনিং এর জন্য। তারপর ওরা CT1 ফার্স্ট সার্জিক্যাল ট্রেনিং, CT2 সেকেন্ড সার্জিক্যাল ট্রেনিং, তারপর হচ্ছে ST1 ফার্স্ট স্পেশালিটি ট্রেনিং, ST2 হচ্ছে সেকেন্ড স্পেশালিটি ট্রেনিং। এই 4 বছরের ট্রেনিং যখন কমপ্লিট করে তখন ST3 হচ্ছে যে সুপার স্পেশালিটি ট্রেনিং এর জন্য ওরা অ্যাপ্লাই করে। তো ওই ST3 তে অ্যাপ্লাই করার একটা ম্যান্ডেটরি ক্রাইটেরিয়া হচ্ছে MRCS কমপ্লিট থাকতে হবে। সো MRCS টার ভ্যালুয়েশনটা হচ্ছে এখানে এই জায়গায় এরকম। এটাকে ওরা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা সার্টিফিকেশন হিসেবে এটাকে ওরা ধরে থাকে। এটা একটা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি তুমি বলতে পারো এখানে। সো আগে এটা ছিল সেপারেট কলেজ ওয়াইজ, ধরো MRCS ইংল্যান্ড, MRCS এডিনবরা, MRCS গ্লাসগো, MRCS আয়ারল্যান্ড, এগুলো সব সেপারেট কলেজ সেপারেট ভাবে ওরা অর্গানাইজ করতো এবং ওদের ডেজিগনেটেড ইয়েগুলো টাইটেল গুলো ছিল এরকম, MRCS ব্র্যাকেটে ENG লেখা হতো, MRCS ইংল্যান্ড, MRCS এডিনবরা লেখা হতো। সো এখন যেটা হচ্ছে যে ইন্টার কলেজিয়েট, মানে ওরা সব একটা বোর্ড হয়ে গেছে। সো এখন তুমি যে কোনো কলেজের আন্ডারেই যদি পরীক্ষা দাও, তোমার এই 4টা কলেজেই তোমার অ্যাক্সেস থাকবে, তুমি 4টা কলেজেরই সমস্ত ফ্যাসিলিটি তুমি নিতে পারবা। এবং তুমি শুধু MRCS লিখবা, ওখানে MRCS ইংল্যান্ড, এডিনবরা বা গ্লাসগো এগুলো আলাদা করে লেখার কোনো দরকার নেই। এবং ওরা এই 4টা কলেজ মিলে এই পরীক্ষাটা কন্ডাক্ট করে। সো ভ্যালুয়েশন এই 4টা কলেজের তোমার অনেকে আছে যে আগে যারা MRCS করতো ওরা ওদেরকে একটা ফি দিতে হতো MRCS এডিনবরাতে যদি সে যেতে চায়, MRCS গ্লাসগোতে যদি যেতে চায়, এক্সাম দেওয়া দরকার নেই, বাট ফি দিতে হতো। বাট এখনকার সিস্টেমে তুমি যে কোনো একটা বোর্ডের আন্ডারে বা এই কমন বোর্ডের আন্ডারে MRCS কমপ্লিট করলেই তোমার সমস্ত কলেজে তোমার অ্যাক্সেস থাকবে। সো এই কলেজের অ্যাক্সেস গুলার মেম্বারশিপের ইম্পর্টেন্সটা কি? ইম্পর্টেন্স হচ্ছে এটা একটা, তুমি একজন সার্জন, তোমার একটা বেসিক সার্জিক্যাল ট্রেনিং আছে। সো বিং এ সার্জন তোমাকে ইমপ্রুভ করতে হবে, ধরো যে স্কিল, নলেজ এবং আপডেটস এগুলো দিয়ে তোমাকে ইমপ্রুভ করতে হবে। তো এগুলো দিয়ে ইমপ্রুভ করতে হলে প্লাস তোমার নলেজটাকে শেয়ার করতে হবে। এগুলো করতে হলে তোমাকে একটা ইন্টারন্যাশনাল বোর্ডের সংস্পর্শে থাকতে হবে, ওদের গাইডেন্স এর আন্ডারে থাকতে হবে। সেটাই হচ্ছে এই ইন্টার কলেজিয়েট বোর্ড, MRCS ইংল্যান্ড, এডিনবরা, গ্লাসগো, আয়ারল্যান্ড, এদের প্রত্যেকটার অ্যাক্সেসে তুমি ওদের লাইব্রেরিতে অ্যাক্সেস করতে পারবে, ওদের জার্নালস তুমি অ্যাক্সেস করতে পারবে। ওরা তোমাকে মান্থলি ওদের যে অ্যানালস এবং জার্নালস আছে এগুলো তোমাকে সেন্ড করবে। মান্থলি, 3 মান্থলি, 2 মান্থলি ওরা ওয়েবিনার, ডিফারেন্ট টপিকের উপর ওয়েবিনার অ্যারেঞ্জ করে, এগুলোর লিঙ্ক তুমি পাবা, তুমি ওখানে অ্যাক্সেস করতে পারবা, ওদের সাথে তুমি ডিসকাশন করতে পারবা, পার্টিসিপেট করতে পারবা, তোমাকে ইমপ্রুভ করতে পারবা, যেটা কিনা একটা সার্জিক্যাল একজন সার্জন হিসেবে যেটা খুবই ইম্পর্টেন্ট, অলওয়েজ টু কিপ ইন অ্যান আপডেট উইথ দ্য সার্জিক্যাল ওয়ার্ল্ড। সো এই অ্যাক্সেসটা তুমি পাবা MRCS হয়ে গেলে। সো বেসিক্যালি এটা কি এক্সামিনেশন, এটা এক্সামিনেশন হয় কমপ্লিট বেসিক সার্জিক্যাল ট্রেনিং এর তোমার যে নলেজটা আছে, বেসিক সার্জিক্যাল ট্রেনিং সম্পূর্ণ হওয়ার পর যে নলেজটা আছে, নলেজটা জাজ করে ওরা এবং এই ডিপ্লোমাটা তোমাকে দেয় ফর ফার্দার স্পেশালিটি ট্রেনিং। ফার্দার স্পেশালিটি ট্রেনিং বলতে এখানে কি বোঝাচ্ছে?
ধরো তোমার জেনারেল সার্জারির একটা বেসিক ট্রেনিং সম্পন্ন হলো 3 থেকে 4 বছরের। এখন কেউ কোলোরেক্টাল স্পেশালিটি করবে, কেউ ধরো যে আপার জিআই স্পেশালিটি করবে, কেউ ট্রান্সপ্লান্ট সার্জারিতে স্পেশালিটি করবে। ওই স্পেশালিটি ট্রেনিং যদি তুমি করতে চাও তখন তোমার এই এমআরসিএস লাগবে, এবং এই ফেসিলিটিস গুলো ইউকে তে আছে, ওই ওই ট্রেনিং গুলো করার ফেসিলিটিস গুলো। তুমি যদি একটু কম্পেয়ার করো আমাদের দেশের সাথে এফসিপিএস বা এমএস, এফসিপিএস জেনারেল সার্জারি আমরা পার্ট 1 পাস করার পর 4 বছরের একটা ট্রেনিং করি, তারপর পার্ট 2 কমপ্লিট করি। এটা কিন্তু কোনো স্পেসিফিক স্পেশাল সুপার স্পেশালিটি না, জেনারেল সার্জারি বলা হয়। সো আফটার এফসিপিএস কমপ্লিট করার পর কিন্তু অনেকে কোন একটা প্রফেসরের কোন একজন প্রফেসরের আন্ডারে, ধরো আপার জিআই প্রফেসর বা কোলোরেক্টাল প্রফেসরের আন্ডারে সে কাজ করে আরো 3-4 বছর, তারপরে সে এক্সপার্ট হয়। কিন্তু এখানে ইউকে তে সিস্টেমটা একটু ভিন্ন। ইউকে তে তুমি এমআরসিএস কমপ্লিট করা মানে তুমি বেসিক সার্জিক্যাল ট্রেনিং কমপ্লিট করলা সেই 3 থেকে 4 বছরের, তারপর তুমি সুপার স্পেশালিটির জন্য এখানে অ্যাপ্লাই করলা, এবং সেটা হচ্ছে তোমার ফেলোশিপ বা এফআরসিএস। সো এমআরসিএস এর দুইটা পার্ট পরীক্ষার, একটা হচ্ছে পার্ট এ এবং পার্ট বি। তোমার থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল টেস্ট করা হয় এখানে। সো পার্ট এটা হচ্ছে 5 ঘন্টার একটা পরীক্ষা, এটা একটা দিনে সম্পন্ন হয়। আমাদের দেশে এটা ব্রিটিশ কাউন্সিলে, ঢাকা ব্রিটিশ কাউন্সিলে হয়। সো এএম পিএম দুইটা পার্টে ভাগ করা। এএম হচ্ছে 3 আওয়ার্স এর একটা সেশন, সকালের দিকে হবে। এখানে অ্যাপ্লাইড বেসিক সায়েন্স এর উপরে সব কোশ্চেন থাকবে, সিঙ্গেল বেসড আনসার। একটা কোশ্চেন থাকবে, 4টা আনসার থাকবে, তুমি 4টা-5টা আনসার থাকবে, তুমি একটা আনসার শুধু দিবা, কোনো নেগেটিভ মার্কিং নাই। 3 ঘন্টার পরীক্ষা, 180 কোশ্চেন, দ্যাট মিনস প্রতিটা কোশ্চেন তোমার 1 মিনিট করে যাবে। তারপরে একটা ব্রেক দিবে তোমাকে, 1-1.5 ঘন্টার একটা ব্রেক দিবে, এবং পিএম সেশনটা হবে 2 ঘন্টার একটা পরীক্ষা। সেখানে প্রিন্সিপাল অফ সার্জারি, জেনারেল সার্জারি, প্রিন্সিপাল অফ জেনারেল সার্জারির উপরে কিছু কোশ্চেন থাকবে, এবং সেখানে 120টা কোশ্চেন, 2 ঘন্টা, প্রতিটা কোশ্চেন 1 মিনিট করে থাকবে। সো এখানে পাশের হার দেখাচ্ছে যে ইন অ্যাভারেজ 30% পাস করে। তোমাকে মার্ক পেতে হলে, পাস করতে হলে 71, 72 এই ধরনের মার্ক করতে হবে, বাট এটা ভেরিয়েবল, এটা ভেরি করে তোমার কোশ্চেনের প্যাটার্নের উপরে। এটার ফি হচ্ছে ধরো বাংলাদেশি টাকায় 64,000। সো ইটস এ বিগ ডিল। সো তোমার একটা কমপ্লিট প্রিপারেশন থাকতে হবে যেন একবারে তুমি এমআরসিএস পার্ট এটা কমপ্লিট করতে পারো, এবং ইটস ভেরি ভেরি পসিবল নাওএডেজ। তো এটার হচ্ছে তোমার কিছু সিলেবাসের উপর বেস করে এই কোশ্চেন গুলো থাকে এখানে। আমি তোমরা এগুলো দেখে নিও, কারণ এটা রেকর্ডে থাকবে। পার্ট বিটা হচ্ছে 4 ঘন্টার একটা পরীক্ষা, 18টা স্টেশন থাকে, অস্কি স্টেশন। 18টা স্টেশন ভাগ করা থাকে অ্যাপ্লাইড নলেজ অ্যান্ড স্কিল, এই দুইটা পোর্শনে। অ্যাপ্লাইড নলেজের হচ্ছে 8টা স্টেশন, অ্যাপ্লাইড নলেজের উপর 8টা স্টেশন থাকে, এবং অ্যানাটমির উপরে তোমার 3টা সেশন থাকবে অ্যানাটমির উপরে। কোন সেশনে তোমার ধরো যে হিউম্যান বডি, ডিসেক্টেড বডি থাকবে, ওখানে তোমার স্ট্রাকচার আইডেন্টিফিকেশন করতে দিবে, বোনস দিবে, তোমার বোনস গুলোর বিভিন্ন অ্যাটাচমেন্ট বা রিলেশন তোমাকে জিজ্ঞেস করবে কোন একটা স্টেশনে। কোন একটা স্টেশনে তোমাকে ইমেজ, এমআরআই অথবা নি জয়েন্টের একটা এমআরআই দিল, অথবা তোমার কোন একটা সিটি স্ক্যান দিল, তোমাকে স্ট্রাকচার আইডেন্টিফিকেশন করতে বলবে। ওখানে তোমার প্যাথোলজি আইডেন্টিফিকেশন করতে বলবে না, জাস্ট স্ট্রাকচার, যেটা কি, কোন স্ট্রাকচারটা কি। সিটি স্ক্যান, এমআরআই দিবে, এমআরআই সাধারণত এমআরআই দেয় অনেক সময়। 3টা স্টেশন থাকবে ক্রিটিক্যাল কেয়ারের উপরে। ক্রিটিক্যাল কেয়ারের উপর বেসড করে কিছু কোশ্চেন থাকবে এখানে, এগুলো আমি ডিটেলস যাব না। 2টা স্টেশন থাকবে তোমার সার্জিক্যাল প্যাথোলজি। সার্জিক্যাল প্যাথোলজির উপর ভিত্তি করে তোমার 2টা স্টেশন, ওরা ডিফারেন্ট টাইপের কোশ্চেন করবে, ডিপ ভেইন থ্রম্বোসিস অথবা তোমার কার্সিনোমা, স্টোমা, এই ধরনের রিলেটেড সার্জিক্যাল প্যাথোলজি রিলেটেড কিছু কোশ্চেন করবে। 10টা স্টেশন থাকবে তোমার এরকম অ্যাপ্লাইড স্কিলের উপর ভিত্তি করে
লাইক দুইটা স্টেশন যেমন ক্লিনিক্যাল প্রসিডিউর থাকবে দুইটা স্টেশনে, ওখানে কোন কোন স্টেশনে থাকবে তোমার অ্যাবসেস ড্রেনেজ, একটা মডিউল দেওয়া থাকবে, তোমাকে অ্যাবসেস ড্রেন করতে বলবে। সো তোমাকে প্রোটোকল ওয়াইজ, স্টেপ ওয়াইজ, গাইডলাইন ওয়াইজ তোমাকে সেই অ্যাবসেস ড্রেনেজের তোমরা যখন এগুলো প্রিপারেশন নিবা বিভিন্ন বুকস গুলাতে স্টেপস গুলো আছে। সো স্টিচিং, নটিং, কিভাবে হ্যান্ড নট দিতে হয়, সার্জিক্যাল নটস দিতে হয়, এগুলো তোমরা দুইটা স্টেশন থাকে এরকম প্রসিডিউরের। পেশেন্ট ইভালুয়েশনের উপর ভিত্তি করে তোমার বাকি 8টা স্টেশন এই স্কিল পার্টে থাকে। দুইটা স্টেশন থাকে হিস্ট্রি টেকিং, তোমাকে একটা থাইরয়েডের পেশেন্ট থাকবে, তুমি কি ধরনের হিস্ট্রি নাও, ব্রেস্ট ক্যান্সারের পেশেন্ট থাকবে, তুমি কি ধরনের হিস্ট্রি নাও, এগুলো ওরা দেখবে। তারপর শর্ট কেস থাকবে, শর্ট কেস এক্সামিনেশন, লাম্পস এন্ড বাম্পস, ইনগুনোস্ক্রোটাল সোয়েলিং, অথবা স্টোমা দিবে তোমাকে এক্সামিনেশন করার জন্য, বা ভেরিকোজ ভেইন দিতে পারে তোমাকে এক্সামিনেশন করার জন্য, তোমাকে ফিস্টুলা দিবে এক্সামিনেশন করার জন্য, অ্যাট্রিভেনাস ফিস্টুলা দিবে এক্সামিনেশন করার জন্য। সো এগুলা তোমার ওই শর্ট কেস এক্সামিনেশন সেকশন হচ্ছে 4টা। আর হচ্ছে কমিউনিকেশন স্কিল, উইচ ইজ ভেরি টাফ সামটাইমস ফর আওয়ার কান্ট্রি, কারণ ওরা কমিউনিকেশন স্কিলটা একটু ডিফারেন্ট ভাবে জাজ করে। এবং আমার এখনো মনে আছে যে আমি যখন আমাদের সময় পার্ট A 1 2 3 ছিল, তো আমি যখন পার্ট 3 আমার সিএস দিই, তো একটা ভাইয়া ছিল, উনি পার্ট 1 2 একবারই পাস করে গেছে, বাট পার্ট 3 এর একটা পার্ট হচ্ছে কমিউনিকেশন, ওই কমিউনিকেশন সে 5 বার দিয়েও পাস করতে পারে নাই। সো কমিউনিকেশনটা এখানে খুব খুব ইম্পর্টেন্ট এই জায়গাটার মধ্যে। ওরা ব্রেকিং ব্যাড নিউজ দেয়, ওরা ধরো তুমি একটা পেশেন্টের ক্লিনিকে আসছে একটা ব্রেস্ট লাম্প নিয়ে, শি ইজ ওয়েল এন্ড ফিট, এফএনএসি করে দেখা গেল যে ব্রেস্ট ক্যান্সার। সো নেক্সট ভিজিটে তোমার কাছে আসছে, এখন তুমি ব্রেকিং ব্যাড নিউজ, তুমি ব্যাড নিউজটা তাকে কিভাবে তুমি তাকে দিবা, তাকে তুমি কনভে করবা, এটার কিছু প্রসিডিউর আছে, কিছু স্টেপস আছে, এগুলো ওরা খুব দেখে। এটা আমি দেখি পরে হয়তো বা ডিসকাস করতে পারি। তারপর ধরো যে সার্টেনলি অ্যাবডোমিনাল পেইন নিয়ে আসছে একটা ইয়ং, ধরো যে বিলো 16 ইয়ার্স এর অফ এজ, ওর ল্যাপারটমি লাগবে। সো তুমি কিভাবে তার ফ্যামিলিকে মেসেজটা কনভে করবা, এই ধরনের কমিউনিকেশন গুলো এখানে ইয়ে করে। একটা হচ্ছে তোমার, সো এই 18টা স্টেশনে তোমার পার্ট বি থাকে, এবং ওভারঅল প্রতিটা স্টেশনে তোমার পাস করতে হবে। 50% পাশের হার, এখানে তোমার প্রায় 1,16,000 টাকার মতো তোমার যাবে এট এ টাইম একটা পরীক্ষা বুকিং করার জন্য। সো ইয়ারলি 3টা সেশনে 3 বার পরীক্ষা হয়। সো এটা একটা আছে। সো এখন হচ্ছে বুকস, তোমার কি ধরনের বুকস গুলো তুমি মানে ফলো করবে, যেহেতু এগুলো হচ্ছে মূলত যারা থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ার থেকে তোমরা মেন্টালি প্রিপেয়ার যে তোমরা এমআরসিএস দিবে, এবং তোমাদের ট্রেনিং কি বলে তোমাদের কেরিয়ার পাথওয়েটা এই ওয়েতে প্রিপেয়ার করবে। সো তাদের ক্ষেত্রে তুমি যখন সার্জিক্যাল ট্রেনিং শুরু করবে 5th ইয়ারের পরে, তখন বেলি লাভটা তখন তো সবসময় এই জিনিসটা একটা বেস বই, এটা সবসময় তোমার থাকবে, এটা তোমাকে পড়তেই হবে। বাট কিছু এক্সট্রা বই লাইক তোমার রাফটেরির যে বেসিক সায়েন্স এমআরসিএস, এটা তোমরা থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার থেকেই ক্যারি করো, কারণ এটার ভিতরে অ্যানাটমি, ফিজিওলজি এবং প্যাথোলজি এই খুব শর্টকাট এবং জিস্ট এমআরসিএস রিলেটেড, সার্জিক্যাল রিলেটেড এমআরসিএস কোশ্চেনের আঙ্গিকে এটার মধ্যে, এই বইটার মধ্যে আছে। সো তোমরা যদি শুরু থেকে এই বইটা পড়তে পারো, এটা খুবই চমৎকার একটি বই, এবং খুবই ইজি, কারণ এর চেয়ে কঠিন পড়া তোমরা পড়বে। ধরো যে থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ারে যখন তোমরা অ্যানাটমি বা আরো অনেক ডিটেলস পড়বে, বাট এই বইটা যদি তোমরা সাইড বাই সাইড রাখো, কারণ থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ারে তোমরা যে ডিটেলস অ্যানাটমি, ফিজিওলজি পড়বে, এত কিছু তোমাদের লাগবে না। শুধু এই বইগুলোর মধ্যে যেই এমআরসিএস রিলেটেড সার্জিক্যাল, প্যাথোলজি, ফিজিওলজি, অ্যানাটমি যেগুলো, এগুলোই আসলে লাগে। সো এই বইটা তোমরা সাথে রাখা উচিত। ক্লিনিক্যাল অ্যানাটমির হ্যারল্ড এলিসের এই বইটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটাও তোমার থার্ড ইয়ার
4th ইয়ার থেকেই তোমাদের ক্যারি করা উচিত এবং পড়া উচিত। তারপর হচ্ছে তোমার কেনানির এই যে ফিজিওলজি বই ইজ ভেরি ভেরি গুড, এবং এটা তোমার আলটিমেটলি লাগবেই তুমি যদি এমআরসিএস প্রিপারেশন নাও বা পরীক্ষা দিতে চাও। এগুলো খুবই জিস্ট বই, খুব ছোট ছোট বই, বাট ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন। এগুলো তোমার এখন থেকেই তুমি যদি প্ল্যান করো এবং প্রিপারেশন নাও, তোমার ফিজিওলজি কার্ডের সাথে সাথে ফিজিওলজি পরীক্ষার সাথে সাথে ওই চ্যাপ্টার অনুযায়ী এই বইগুলোর চ্যাপ্টারও যদি তুমি কোঅর্ডিনেট করে করে রাখো এখন থেকে, তোমার জন্য একদমই ইজি হয়ে যাবে এমআরসিএস। তোমরা যারা এমআরসিএস এ প্ল্যান করবে, তোমাদের টার্গেট থাকবে পার্ট এ একবারে দেওয়া, পার্ট বি একবারে দেওয়া, বিকজ ইটস এ ম্যাটার অফ টাইম, ইটস এ ম্যাটার অফ মানি, ইটস এ হিউজ মানি, হিউজ টাইম চ্যালেঞ্জ। সো একটাই উপায়, সেটা হচ্ছে যে প্রিপারেশন, গুড প্রিপারেশন ফ্রম দ্য বিগিনিং, ইন এ প্রপার টাইম প্লেস। তুমি হঠাৎ করে এমআরসিএস এর একটা সিদ্ধান্ত নিলা, আজকে তুমি এমআরসিএস দিবা, 3 মাসের মধ্যে পাস করবা, ইটস very difficult. It's impossible for the students, those who are especially in the 5th year, 4th year, 5th year, internship complete করতেছে, এদের জন্য কিন্তু এটা খুবই ডিফিকাল্ট। এটা সোজা হচ্ছে যারা ধরো এফসিপিএস সার্জারি কমপ্লিট করে ফেলছে, এখন দেশে হয়তো তার ভালো লাগতেছে না, বা সামহাও তার প্রবলেম হচ্ছে, বা সে আরো প্রোগ্রেস করতে চায় তার সার্জিক্যাল ক্যারিয়ার ইউকে তে, তখন সে হঠাৎ করে একটা ডিসিশন নিল যে আমি এমআরসিএস দিব এবং আমি ওখানে চলে যাব। ওই সময়টার জন্য তোমার ধরো যে অনলাইন কিছু কোশ্চেন আছে, এগুলো আমি পরে বলবো, ওইগুলো সে, কারণ তার তো বেস অলরেডি, সার্জিক্যাল বেস অলরেডি তৈরি হয়ে গেছে, সো সে শর্টকাট একটা প্রিপারেশন নিতে পারে। বাট তোমরা যারা 3rd ইয়ার, 4th ইয়ার, 5th ইয়ারে যারা এই চিন্তা করতেছো যে আমি এমআরসিএস দিব এবং এমআরসিএস দিয়ে আমার সার্জিক্যাল ক্যারিয়ার প্রসিড করব, তোমরা যদি এই বইগুলো যদি শুরু থেকে টুকটাক টুকটাক করে যদি করতে থাকো, তখন তোমার 5th ইয়ার ধরো কমপ্লিট করলা, ইন্টার্নশিপ কমপ্লিট করলা, তারপর তুমি সার্জিক্যাল ট্রেনিং এ ঢুকলা, 1st ইয়ার অফ সার্জিক্যাল ট্রেনিং এ তুমি এমআরসিএস পার্ট এ দিয়ে দিলা, 2nd ইয়ার অফ সার্জিক্যাল ট্রেনিং এ তুমি পার্ট বি দিয়ে দিলা, তোমার এখানে কোনো গ্যাপ থাকবে না, তোমার বেসিক সার্জিক্যাল ট্রেনিংও কমপ্লিট হবে, তুমি এমআরসিএসটাও কমপ্লিট হয়ে যাবে, এবং তুমি ইজিলি তুমি ইউকে তে সুইচ করে তোমার সার্জিক্যাল ক্যারিয়ারটা এখানে আরো সুন্দরভাবে টাইমলি প্রোগ্রেস করতে পারবে। আমি একটু পরে এগুলো আরো বলবো ডিটেলস। সো ক্লিনিক্যাল অ্যানাটমি, এই বইটা তোমরা অবশ্যই, এই বইগুলো আসলে অনলাইনেও পাওয়া যায় এবং ইয়েতে পাওয়া যায়, তোমার যে ডলফিনে, বাংলাদেশের যে ডলফিনে এগুলো সবই আছে, ওখানে তোমরা যেতে পারো। আমি যেহেতু ওখানে ওদেরকে চিনি, এজন্য বললাম, আরো হয়তো অন্য জায়গায় পাওয়া যায়, এবং অনেক সময় ডলফিনে ওদেরকে বললে ওরা ওই বইগুলো কালেক্ট করে দিবে, বা তোমরা কয়েকজন মিলে এই বইগুলো অনলাইনে পারচেস করে প্রিন্ট করে তোমরা ইউজ করতে পারো, এগুলো খুব। সো ক্রিটিক্যাল কেয়ার সার্জারি, এটাও খুবই চমৎকার একটা বই, এই বইটাও তোমাদের লাগবে, ছোট বই, ভেরি জিস্ট এবং ভেরি ইনফরমেটিভ, অল থ্রু ফর এমআরসিএস এন্ড সার্জিক্যাল ক্যারিয়ার। সো তোমার এই বইটা অবশ্যই লাগবে, এই বইটা তোমার যে কোনো একটা অ্যাটলাস তোমাদের ক্যারি করতে হবে, সেটা নিটারি হোক অথবা তোমার যে অ্যাটলাস অ্যানাটমি, কারণ তোমাকে প্রচুর পিকচার, ছবি দেখতে হবে, তোমার প্রচুর ছবি দেখতে হবে। যখনই তুমি অ্যানাটমি পড়বা, অ্যাটলাস তোমার পাশে থাকতে হবে, এবং তুমি অ্যানাটমি কখনোই মুখস্থ করা যাবে না। এটা 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 কখনোই আসে না যে সংক্ষেপে যে কি বলে, বিভিন্ন ধরনের আমরা যে ইয়ে করি, লেটার দিয়ে যে মনে রাখি, নেভার ডু দ্যাট। জাস্ট পিকচার দেখো এবং বইগুলোর সাথে পিকচারটা মিলাও, এবং ব্রেনের মধ্যে, তোমার কল্পনার মধ্যে জিনিসগুলো ঢুকায় ফেলো। অ্যানাটমির প্রচুর কোশ্চেন থাকে এমআরসিএস এর, অল থ্রু এমআরসিএস, পার্ট এ, পার্ট বি, কোয়াইট লট, প্রচুর এমআরসিএস এর কোশ্চেন তোমরা কি বলে অ্যানাটমির কোশ্চেন তোমরা পাবা। সো যখনই তুমি অ্যানাটমি পড়বা, জাস্ট তোমার পিকচার গুলা সাথে রাখবা। এটা হচ্ছে তোমার ধরো 3rd ইয়ার, 4th ইয়ার, 5th ইয়ার, ইয়ার 1 সার্জিক্যাল ট্রেনিং তোমার শেষ, এখন তুমি প্ল্যান করতেছো যে তুমি এমআরসিএস পার্ট এ তে বসবে, তোমার ওই বইগুলো পড়া শেষ, ইউ হ্যাভ গুড বেসিক নলেজ, তখন তুমি এই দুইটা বই জাস্ট ফর 6 মান্থ স্ট্রেট ওয়ে কোশ্চেনের টাইপস গুলো কিরকম দেখার জন্য
এই দুইটা বই তুমি পড়তে পারো। এগুলো সব আসলে ডলফিন বা সব জায়গায় এখন পাওয়া যায় বাংলাদেশে। সো EMRCS হচ্ছে একটা অনলাইন সাবস্ক্রিপশন। তোমরা কয়েকজন মিলে তোমরা এই সাবস্ক্রিপশনটা নিতে পারো, এবং তোমরা কয়েকজন মিলে সাবস্ক্রিপশনটা নিয়ে তুমি এগুলো হার্ড কপি প্রিন্ট করে ফেলতে পারো। প্রিন্ট করে তারপর এই EMRCS থেকে সিমিলার কোশ্চেন লাইক MRCS পার্ট এ, এখান থেকে তুমি অনেক কোশ্চেন তুমি কমনও পেতে পারো, প্লাস তোমার পরীক্ষায় কি ধরনের কোশ্চেন গুলো আসে এগুলো তুমি বুঝতে পারবে। কারণ ওই বইগুলো যেগুলো বই আমি আগে, ওগুলো হচ্ছে বেসের জন্য, ওগুলা শুধু ওগুলো পরে তোমার এই ধরনের পরীক্ষাগুলো আসলে অ্যাটেন্ড করা বোকামি। সো আলটিমেটলি তোমাকে এই কোশ্চেনের কি টাইপের কোশ্চেন গুলো থাকে, এবং এই অনলাইন এই সাবস্ক্রিপশন গুলোতে তোমার প্র্যাকটিস করার একটা অপশন আছে, তুমি প্র্যাকটিস করতে পারবা। টাইম মক টেস্ট গুলো আছে, মক টেস্টে তুমি টাইম চ্যালেঞ্জ আছে, তুমি ওই টাইম অনুযায়ী তুমি যেমন আমার এখনো মনে আছে, আমি জাস্ট ফাঁকে ফাঁকে আমি কিছু আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি তোমাদের সাথে। যেমন যখনই আমরা দেখতাম যে নি ইনজুরি, তোমার স্টেপিং আপ লেখা, দ্যাট মিনস ক্রুশিয়েট লিগামেন্ট ইনজুরি, স্টেপিং ডাউন নি ইনজুরি, ক্রুশিয়েট লিগামেন্ট ইনজুরি। সো তুমি জাস্ট 1 মিনিটে তোমার যখন প্রচুর ভালো প্রিপারেশন থাকবে, তখন তোমার পুরো কোশ্চেন পড়া লাগবে না, জাস্ট খালি দেখবো যে নি ইনজুরি, তোমার সিঁড়ি বাইতে সমস্যা হচ্ছে, ক্রুশিয়েট লিগামেন্ট। এই ধরনের তোমার কিছু যখন তুমি প্রিপারেশন নিবা, তখন তোমার দেখবা যে 1 মিনিটে তোমার 3-4টা কোশ্চেনের আনসার হয়ে যাচ্ছে। কারণ কিছু কিছু আমার সিএস এর কোশ্চেন ইজ ভেরি কমন, এটা সবার সবসময় চলে আসে এই কোশ্চেন গুলো। এগুলো তুমি আমার সিএস এ যখন প্রিপারেশন নিবা, তখন এই কোশ্চেন গুলো তুমি বুঝতে পারবা। সবথেকে আমি বলবো 60 থেকে 70% কোশ্চেন কমন পড়ে রিকল কোশ্চেন থেকে। রিকল গুলো হচ্ছে তোমার বিভিন্ন এমআরসিএস এর গ্রুপ আছে, এই গ্রুপ গুলোতে ওরা শেয়ার করে যে লাস্টের কি ধরনের কোশ্চেন গুলো আসছিল। রিকলস গুলো তুমি গ্রুপে পাবা। এগুলো অনেক সময় তোমার ডলফিনে বা পিজি লাইব্রেরিতে এগুলো অনেক করে বিক্রি করে। এগুলো এমআরসিএস এর আগে পার্টি পরীক্ষার আগের যে আপডেটেড যে ভার্সনটা আছে, ওইগুলো নিয়ে তুমি রিকল মাস্ট তোমাকে পড়তেই হবে। এগুলা রিকল ছাড়া এমআরসিএস পার্টে রিয়েলি ডিফিকাল্ট। এগুলো হচ্ছে যে আরেকটু এক্সট্রা যদি কেউ পড়তে চায়, আমি এগুলা তাদের জন্য এই বই এবং এই দুইটা বই তোমরা পড়তে পারো। আরো মোর সাপোর্টিভ, মোর রিস্ক ফ্রি, যে না তুমি আরেকটু ইফোর্ট দিবা, আরো ভালো একটু প্রিপারেশন নিয়ে তুমি যেতে চাও। এটা হচ্ছে পার্ট বি এর জন্য। এইটা ইদানিং খুব ভালো তোমার সাপোর্ট দিচ্ছে। 80% 90% কোশ্চেন তোমার এদের সে খুব ভালোভাবে এই বইটা প্রিপেয়ার করেছে। এবং তোমার যে 18 স্টেশনের কথা আমি বললাম, প্রত্যেকটা স্টেশনের খুব চমৎকার ভাবে কেস গুলো এখানে সে ডিসকাশন করা হয়েছে, এবং তুমি এটা তোমাকে অনেক হেল্প করবে এই বইটা পার্ট বি কমপ্লিট করা। একটা বই আমি মনে করি পার্ট বির জন্য যথেষ্ট, তোমার যদি খুব ভালো সার্জিক্যাল বেস থাকে। এটা পার্ট বির আরেকটা সাপোর্টিভ বুকস, এটাও তোমাদের এটা ডলফিনে আছে বা অন্য জায়গায় পাওয়া যায় ফটোকপি। এটাও খুব ভালো বই। আমরা এই বইটার উপর বেস করে প্রিপারেশন নিয়েছিলাম। সো ইটস ভেরি নাইস বুক। সো এমআরসিএস যদি তুমি প্ল্যান করো, তার মানে কি? তার মানে তুমি প্ল্যান করতেছো তোমার ক্যারিয়ারটা তুমি ইউকে তে শিফট করবে, তাই না? সেজন্যই হয়তো তুমি প্ল্যান করতেছো। কারণ আমি তো তোমাকে শুরুতেই বললাম যে এমআরসিএস ইজ নট ফর বাংলাদেশ। কারণ বাংলাদেশে তুমি যদি প্র্যাকটিস করতে চাও, বাংলাদেশে যদি সার্জিক্যাল ক্যারিয়ার করতে চাও, এমএস এফআরসিএস ইজ মোর দেন এনাফ। এমআরসিএস তোমাকে তো ওখানে কোনো এক্সট্রা বেনিফিট দিচ্ছে না, রাদার দেন তোমার জাস্ট তুমি মানি লস করতেছো। সো ওই ইফোর্টটা তুমি যদি বাংলাদেশে বেসড করে তোমার কেরিয়ার বা প্ল্যান করো, যে আমি কখনোই আমি বিদেশ যাব না, আমার সার্জিক্যাল কেরিয়ার আমি বাংলাদেশেই করব, আমি এখানেই থাকবো, সেক্ষেত্রে তুমি আমাদের দেশের যে সিস্টেম গুলো, যে আমার এমএস এফসিপিএস, দে আর ভেরি স্ট্যান্ডার্ড এক্সাম, এবং ওটা আমাদের দেশে প্র্যাকটিসের জন্য রিকগনাইজড আমাদের দেশে অ্যাজ এ কনসালটেন্ট বলো, প্রফেসর বলো, হওয়ার জন্য। সো ওইটা হচ্ছে তোমার ওই ধরনের প্ল্যান থাকবে। সেক্ষেত্রে তোমার
ক্যারিয়ার প্রোগ্রেসের জন্য বাংলাদেশে স্পেশালি এমআরসিএস করার কোনো দরকার নেই। হ্যাঁ, তুমি করতে পারো এমআরসিএস বাংলাদেশেও থেকে, যে তুমি ইন্টারন্যাশনাল সার্জিক্যাল গ্রুপের সাথে অ্যাক্সেস হওয়ার জন্য, যেটা আমি প্রথম বললাম যে তুমি যখন মেম্বারশিপ এমআরসিএসটা যখন দিবা, দ্যাট মিনস তুমি ইউ আর এ মেম্বার অফ রয়্যাল কলেজ, অল দিস 3 or 4 রয়্যাল কলেজের তুমি মেম্বার, তখন তুমি ওরা তোমাকে ইমেল করবে, আপডেটস গুলো ইমেল করবে, ওরা তোমাকে বিভিন্ন ধরনের মিটিং গুলোতে তোমাকে ইনভাইট করবে, ওরা তোমাকে ওদের জার্নাল গুলাতে তুমি অ্যাক্সেস পাবা। সো তখন তুমি বাংলাদেশের এফসিপিএস বা এমএস যদি করো আর এমআরসিএস করলে, তখন তোমার ধরো যে আরো তুমি একটা ইন্টারন্যাশনালি কানেক্টেড থাকলা, আপডেটেড থাকলা। সেটা হচ্ছে এই প্ল্যান হিসেবে তোমার একটা প্ল্যান থাকতে পারে। আরেকটা হচ্ছে যে না, আমি ইন্টার্ন শেষ করব, আমি সার্জিক্যাল ট্রেনিং, আমি ইউকে তে চলে যাব। সো ইউকে তে যদি তুমি আসতে চাও, দুইটা ওয়ে আছে আসলে ইউকে তে এসে সার্জিক্যাল ক্যারিয়ার করার। সেটা হচ্ছে তুমি কখন আসতে চাও সেটার উপর তোমার ডিপেন্ড করতেছে। একটা হচ্ছে যে আমি ইন্টার্ন শেষ করে আমি চলে যেতে চাই, আমার সেই ধরনের ইফোর্ট আছে, বা আমার সেই ধরনের ফ্যামিলি সাপোর্ট আছে, বা আমার নিজস্ব ইচ্ছাও আছে, আমি আমার ফুল আফটার এমবিবিএস আমার ফুল ক্যারিয়ারটা আমি ইউকে তেই করতে চাই। এটা হচ্ছে কেউ বাইরে চলে আসার জন্য এটা হচ্ছে সবচেয়ে আমি মনে করি পজিটিভ থিঙ্কিং, ভেরি আর্লি এখানে চলে আসা, ভেরি আর্লি। সেক্ষেত্রে তুমি আসতে পারো প্ল্যাব করে, এমআরসিএস তুমি পরে করলা, কারণ এমআরসিএস এর জন্য তোমার আমি রিকমেন্ড করবো অ্যাটলিস্ট তোমার 3 ইয়ার্স এর একটা বেসিক সার্জিক্যাল ট্রেনিং লাগবে। এই 3 ইয়ার্স এর বেসিক সার্জিক্যাল ট্রেনিং ছাড়া তুমি যদি এমআরসিএস করো বা করতে যাও, এটা তোমার জন্য একটা বিশাল রিস্ক। প্রথম কথা হচ্ছে তুমি স্লিপ করতে পারো এক্সাম গুলা, তোমার প্রচুর টাকা ওয়েস্ট হবে। এবং দ্বিতীয় কথা হচ্ছে ইট ইজ নট রিকমেন্ডেড তুমি 3 ইয়ার্স এর সার্জিক্যাল ট্রেনিং ছাড়া, 3 ইয়ার্স 4 ইয়ার্স এর সার্জিক্যাল ট্রেনিং ছাড়া তুমি এমআরসিএস কমপ্লিট করবা, তোমার ভ্যালুয়েশন হবে না কোথাও। তুমি ইউকে তে জব নিতে যাবা, ওরা তোমাকে নিবে না। তোমার সিভি দেখবে, তোমার সার্জিক্যাল ট্রেনিং দেখবে, তোমার সার্জিক্যাল ট্রেনিং আছে কিনা। সো দিস ইজ নট লাইক তুমি এমবিবিএস পাস করলা, তুমি খুব দ্রুত 6-7 মাসের মধ্যে বা 1 বছরের মধ্যে তুমি ভালো করে পড়ে টরে কোচিং টোচিং করে তুমি এমআরসিএস পার্ট 2 কমপ্লিট করে ফেললা। ইটস জাস্ট এ সার্টিফিকেট, তোমার এক্সপিরিয়েন্স ছাড়া জাস্ট এ সার্টিফিকেট, জাস্ট টু বাই এ সার্টিফিকেট ফ্রম দেম। এটা তোমার কোনো, আমি মনে করি না এটা তোমার জন্য ওয়াইজ হবে। সো তুমি যদি ইউকে তে খুব দ্রুত চলে আসতে চাও, অনেকে আছে হয়তো এই ধরনের প্ল্যান করতেছো যে আমি ইউকে তে গিয়ে তারপর ওখানে গিয়ে আমি আমার সার্জিক্যাল ক্যারিয়ার বা ফার্দার প্রগ্রেস করাবো। ইটস ভেরি ভেরি গুড থিঙ্কিং, এটি খুবই পসিবল, এবং আমি মনে করি এটা সবচেয়ে ওয়াইজ ডিসিশন। সেক্ষেত্রে তুমি প্ল্যাব দাও, তুমি এমআরসিএসটার পিছনে এখন ইয়ে না করে তুমি প্ল্যাব দাও, কারণ প্ল্যাবে তুমি যখন 5th ইয়ার যখন তুমি কমপ্লিট করে তুমি যখন ইন্টার্নশিপ করবা, all through knowledge is a knowledge in favor of প্ল্যাব। তুমি খুব দ্রুত প্ল্যাব পাস করতে, প্ল্যাব হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট এক্সাম। এই তুমি ইউএসএমএলই বলো, এএমসি বলো, বা যত ধরনের ইন্টারন্যাশনাল অ্যাক্সেস এক্সাম বলো, প্ল্যাব হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট। এবং তুমি যখন ইন্টার্ন শেষ করবো বা ইন্টার্নি থাকাকালীন সময় তুমি প্ল্যাব দিতে পারবে। সো তুমি প্ল্যাব পার্ট 1 পার্ট 2 ওইটি তো এখন খুবই ইজি। আগে আইএলটিএস ছিল, ওটা আমাদের জন্য, আমাদের বাংলাদেশি যারা আমাদের জন্য খুবই টাফ ছিল। ওইটিটা খুবই মেডিকেল ওরিয়েন্টেড, সো এটা পাস করা খুবই ইজি। তুমি ওইটি করো, তুমি প্ল্যাব করো, তুমি খুব দ্রুত ইউকে তে তুমি চলে আসতে পারবে। এবং ইউকে তে আসার পরে তুমি ওই যে আমি বললাম আগে যে FY1 FY2 CT1 CT2 এই ট্র্যাকে তুমি তখন ঢুকে যেতে পারবে। তুমি ইউকে তে জাস্ট একটা জব নিয়ে চলে আসলা, তখন তুমি FY1 FY2 বা CT1 CT2 এর জন্য তুমি অ্যাপ্লাই করতে পারবে। সো দেখো, তোমার সার্জিক্যাল ক্যারিয়ারটা যদি ইউকে তে শুরু থেকে হয়, is very 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 good, that's very much appreciated. এবং এটা হচ্ছে একটা CT1 CT2 তে তুমি যদি ঢুকতে পারো শুরুতে, এটা হচ্ছে সিসিটি পাথওয়ে। সিসিটি পাথওয়ে হচ্ছে রিকগনাইজড
pathway to be a consultant in a UK in a very shortest period. তুমি 7 বছরের মাথায় তোমার কোনো ধরনের কোনো গ্যাপ থাকবে না, তুমি স্ট্রেট ওয়ে তোমার প্রপার ওটা হচ্ছে এই CT1 CT যে ট্রেনিং, দ্যাটস দ্য ট্রেনিং পাথওয়ে। এই ট্রেনিং পাথওয়ে তোমার ইটস ভেরি গুড স্যালারিড পাথওয়ে এবং একটা স্ট্রাকচার্ড ট্রেনিং, এবং তোমার এখানে একটা ডিনিয়ারি থাকে। ডিনিয়ারি মিনস যে ধরো পুরো ঢাকার একটা বোর্ড থাকবে, ধরো ঢাকার একটা বোর্ড, ওই একটা বোর্ড ধরো তোমার স্যালারি কন্ট্রোল করবে, তোমার পোস্টিং কন্ট্রোল করবে, তোমাকে বিভিন্ন ধরনের হসপিটালে ওরা পাঠাবে, বিভিন্ন ডিপার্টমেন্টে ওরা পাঠাবে। দ্যাট মিনস তুমি কোনো হসপিটাল বা কোনো হসপিটাল অথরিটির উপরে তুমি সাপোজ, আমি যদি একটু ক্লিয়ার করি, সাপোজ ঢাকা মেডিকেল তোমাকে কিছু করতে পারবে না, BSMMU তোমাকে কিছু করতে পারবে না। তোমার জব, তোমার ট্রেনিং সবকিছু একটা সেন্ট্রাল বোর্ড কন্ট্রোল করবে। এবং তোমার যদি কোথাও কোনো প্রবলেম হয়, ধরো কোনো একটা প্রফেসর তোমাকে ট্রেনিং কোঅপারেট করতেছে না, বা তোমাকে ধরো যে সে থিয়েটারে তোমাকে হেল্প করতেছে না, বা তখন তুমি একটা কমপ্লেন করতে পারবে এবং সে সাথে সাথে অ্যাকশন নেবে। এবং ইজ ভেরি স্ট্রাকচার্ড ট্রেনিং। তোমরা যদি MBBS পাস কমপ্লিট করার পরপর ইন্টার্নশিপ থাকাকালীন তোমরা যদি প্লে পার্ট 1 পার্ট, যারা কিনা সার্জিক্যাল কেরিয়ার করতে চাও আর কি ইউকেতে, it is very good opportunities here. Very available job here. জব নিয়ে বা অ্যাটাচমেন্ট নিয়ে তোমাদের চিন্তা করার কোনো দরকার নেই, জাস্ট খালি প্ল্যান, প্রপার টাইমিং এন্ড প্ল্যান। সো এটা হচ্ছে একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে যে না আমি একটা বেসিক সার্জিক্যাল ট্রেনিং আমি আমার দেশে কমপ্লিট করতে চাই, কারণ নিজের দেশে সার্জিক্যাল ট্রেনিং করার আরেকটা সুবিধা আছে যে তুমি ধরো যে তোমার নিজের মতো অনেকগুলো কাজ করতে পারবে, শিখতে পারবে, যেগুলো অনেক সময় ইউকেতে সম্ভব হয় না। সো ওই ক্ষেত্রে তুমি MBBS কমপ্লিট করলা, তুমি ফার্স্ট ইয়ার সার্জিক্যাল ট্রেনিং, সেকেন্ড ইয়ার সার্জিক্যাল ট্রেনিং এ ঢুকলা, সাইড বাই সাইড তুমি সার্জিক্যাল ট্রেনিং করতে থাকলা, বেসিক নলেজ গুলো তোমার থাকলো এবং ওই বইগুলো তুমি প্রিপেয়ার করতে থাকলা। সো সেকেন্ড ইয়ার এন্ড থার্ড ইয়ার সার্জিক্যাল ট্রেনিং এর সময় তুমি MRCS কমপ্লিট করলা। সো তোমার এই সার্জিক্যাল ট্রেনিং এর সময়কার যে পেপার গুলো, লগ বুক গুলো, এগুলো তুমি সংগ্রহ করে রাখবা। এবং MRCS টা কমপ্লিট করলে তখন তুমি ডিরেক্ট এখানে তোমার মিডল গ্রেড রেজিস্ট্রার অথবা মিডল গ্রেড পোস্টে তুমি অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানেও তোমার ST3 লেভেলে ট্রেনিং পোস্টে অ্যাপ্লাই করা যায়, যদিও এটা খুবই ডিফিকাল্ট, বাট ইটস নট ইম্পসিবল। আমি একটু পরে এই জিনিসগুলো বলবো। সো খুবই ইম্পর্টেন্ট তোমার এই স্লাইডে যে জিনিসগুলো, এগুলো আসলে আমরা ছোটবেলায় আমরা যখন এগুলো ইন্টার্ন করেছি বা সার্জিক্যাল ট্রেনিং করেছি, বা এগুলো আমাদেরকে কেউ বলেও নাই, আমরা এগুলো করিও নাই, এবং এখনো হচ্ছে কিনা আমি ঠিক জানি না। সো তোমরা যদি এই যে অডিট হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এখানে ইউকেতে, যদি কেউ আসতে চাও বা কাজ করতে চাও বা তোমাদের CV ইমপ্রুভ করতে চাও, অডিট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং ইটস এ ভেরি ইজি থিং। এটা আসলে কিছুই না। আমাদের দেশে আমরা এই যে সার্জিক্যাল ট্রেনিং করলাম, আমাদের ইন্টার্ন করলাম, আমরা এগুলো কখনোই কেউ বলেও নাই, আমরা করিও নাই, এখনো আদৌ হয় কিনা আমি ঠিক জানি না। সেই অডিট জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। সো তোমরা যখন MBBS করবার ইন্টার্ন করবা বা সার্জিক্যাল ট্রেনিং করবা বাংলাদেশে, এই অডিটটা তোমরা একটু করার চেষ্টা করো। অডিট কিভাবে করবা? সো তুমি খুঁজে বের করো, তুমি যেখানে ট্রেনিং করতেছো, সাপোজ ঢাকা মেডিকেলে তুমি কোনো এক প্রফেসর আন্ডার ট্রেনিং করতেছো, ওই স্যারকে গিয়ে বলো যে স্যার আমি আমাদের এখানে অডিট অথরিটি কে আছে? অবশ্যই অডিট অথরিটি আছে, বাট অ্যাক্টিভ না, কারণ কেউ তো অডিট করে না, সবাই তো যার যার মতো করে ট্রেনিং করে চলে যায়। সো তুমি কারণ তোমার ভিতরে তো চিন্তা যে তুমি MRCS করে তুমি ইউকেতে যাবা, সো তোমার নিজেকে এই জিনিসটা খুঁজে বের করতে হবে যে কিভাবে তুমি অডিট করতে পারো। জাস্ট প্রফেসর, তোমার সিনিয়র বা প্রফেসরের সাথে জাস্ট স্ট্রেট ওয়ে আলাপ করো যে স্যার আমি কিছু অডিট করতে চাই, আমাকে একটা গাইডলাইন দেন, বা আমাদের এখানে অডিট অথরিটিকে তুমি ওটা খুঁজে বের করে ওদের সাথে তুমি আলাপ করো যে আমি একটা অডিট করবো। জাস্ট সিম্পল অডিট। ধরো তোমার একটা গাইডলাইন নাও এবং এই গাইডলাইন নিয়ে
সাপোজ তোমাকে আমি যদি একটা উদাহরণ দিই যে ওয়ার্ড রাউন্ড, আমরা আমাদের ডেইলি যে আমরা ওয়ার্ড রাউন্ড দেই, এই ওয়ার্ড রাউন্ডের যে ডকুমেন্টেশনের একটা গাইডলাইন আছে। সাপোজ ধরো যে ওই গাইডলাইনে মেনশন করা আছে 5টা জিনিস ডকুমেন্ট করা উচিত: পেশেন্টের ইনফরমেশন, পেশেন্টের ডায়াগনোসিস, ডিসকাশন উইথ দ্য পেশেন্ট, এবং ম্যানেজমেন্ট প্ল্যান এবং ইনভেস্টিগেশন। এরকম ধরো প্রায় 18টা 19টার মতো পয়েন্ট আছে আমি বললাম। সো গাইডলাইন আছে এগুলো। সো যে কোনো একটা গাইডলাইন বের করো এবং ওই গাইডলাইনের তোমার ওই গাইডলাইনে কি বলে ওই পয়েন্ট গুলো তুমি টুকো এবং তুমি একটা অডিট করো যে ওই তোমরা যে ডেইলি যে ওয়ার্ড রাউন্ড দিচ্ছ এই ওয়ার্ড রাউন্ডের তুমি র্যান্ডম ফাইল গুলো চেক করো। তুমি 20টা বা 30টা ফাইল তুমি নাও, নিয়ে তুমি দেখো যে ডকুমেন্টেশন গুলো ঠিক আছে কিনা বা কোনটা কত পার্সেন্ট করা হচ্ছে। তুমি একটা ডাটা তৈরি করো যে এত পার্সেন্ট পেশেন্টের নাম লেখা হচ্ছে না, এত পার্সেন্ট পেশেন্টের সাথে ডিসকাশন করা হচ্ছে না, এত পার্সেন্ট পেশেন্টের ডায়াগনোসিস লেখা নাই, এত পার্সেন্ট পেশেন্টের ম্যানেজমেন্ট প্ল্যান নাই। দিস ইজ দ্য অডিট। এটাই একটা অডিট। তুমি অডিট মিটিং এ বা ওই তোমার ওই অডিট যে যে তোমার যে অথরিটি আছে ওদেরকে গিয়ে বলো যে আমার ফার্স্ট রাউন্ড অডিট হচ্ছে এরকম যে এইগুলো এগুলো 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 হচ্ছে না ঠিক মতো, যেগুলো কিনা গাইডলাইনে ছিল বাট আমরা মেনটেন করতেছি না। তখন তুমি একটা রিকমেন্ডেশন তৈরি করো যে কি কি করলে এই জিনিসগুলোর তোমার ফিল আপ করা যায়। যেমন তোমার মিটিং করা, মিটিং এই জিনিসগুলো বলা, মোটিভেট করা, কলিগদেরকে ফোকাস করা যে তোমরা এই গাইডলাইনটাকে পরিচয় করিয়ে দেওয়া। এটা হচ্ছে তোমার রিকমেন্ডেশন যে ইমপ্রুভ করার জন্য। তারপর আবার 2 মাস পরে তুমি আবার আরেকটা অডিট করো। দিস ইজ এ সাইকেল, দিস কল অডিট সাইকেল। তুমি একটা অডিট সাইকেল কমপ্লিট করলা, তুমি ওদেরকে দিলে, তুমি একটা সার্টিফিকেট নিলা। সো সিম্পল অডিট করে তুমি যত পারো এগুলা তোমার সার্টিফিকেট গুলো নিয়ে রাখো বা গ্যাদার করো। ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যখন তুমি ইউকে তে আসবা, তুমি যখন জব নিতে যাবা, যখন ওরা দেখবে যে তোমার 5টা 6টা 7টা অডিট করা আছে, তুমি অডিট সম্পর্কে তোমার ভালো ধারণা আছে। কারণ এই সমস্ত জায়গায় এখানে অডিট হচ্ছে ওদের রুটিন ওয়ার্ক, এটা এখানে করতেই হয়। ওরা খুব খুশি হয় যে খুব দ্রুত তোমাকে নিয়ে নিবে জব গুলোতে। তুমি ইউ উইল বি এ ভ্যালুয়েবল পারসন টু দেম। তারপর তোমরা যখন সার্জিক্যাল ট্রেনিং এ যাবা বা সার্জিক্যাল ট্রেনিং করবা বা ইন্টার্নের সময় তোমরা বিভিন্ন জায়গায় দেখবে প্রেজেন্টেশন হচ্ছে। ধরো অমুক সিনিয়র ভাই প্রেজেন্টেশন করতেছে বা অমুক, তুমি জাস্ট ওর সাথে ইনভলভ হয়ে যাও। ইনভলভ হয়ে তোমার নাম, তুমি ওদেরকে হেল্প করো বা তোমার নামগুলো ওখানে অ্যাড করো। এবং শুধু প্রেজেন্টেশন করলেই হবে না, ধরো জার্নাল প্রেজেন্ট করলা একটা, তারপরে তোমার সিএমই হয়, সিএমই তে তুমি একটা কেস প্রেজেন্ট করলা, বা কোন একটা অ্যাবনর্মাল কেস রিপোর্টিং করলা, পাবলিকেশন করলা। এগুলোর প্রত্যেকটা আমরা এগুলো অনেক সময় করি কিন্তু ডকুমেন্ট রাখি না। জাস্ট প্রেজেন্টেশন করলাম, ফিনিশ, বাট কোনো ডকুমেন্টেশন নাই। তুমি সাথে সাথে তোমার প্রফেসর বা যিনি সিনিয়র আছেন বা যারা কন্ডাক্ট করছেন ওই সিএমই বা প্রেজেন্টেশন জার্নাল, তুমি জাস্ট ওদের কাছ থেকে একটা সার্টিফিকেট নাও বা একটা লিখিত নাও যে তুমি যেটা প্রেজেন্ট করলা। ওই ব্যাপারটাই তোমাকে হেল্প করবে তোমার সিভি বিল্ড আপের জন্য। যখন তুমি এখানে এই সমস্ত জায়গায় যখন তুমি আসবে ট্রেনিং করার জন্য, যখন তুমি এগুলো দেখাবে, তোমার ভ্যালুয়েশন বেড়ে যাবে। সো এগুলো অনেক সময় আমরা করি বাট অনেক সময় কালেক্ট করে রাখি না ব্যাপারগুলো। সো এগুলো খুব ইম্পর্টেন্ট। যখনই কোনো জার্নাল প্রেজেন্টেশন হয় বা সিএমই তে হয় বা ক্লিনিক্যাল গভর্নেন্স মিটিং এ অনেক সময় ডিসকাশন হয়, ওই মিটিং গুলোতে তুমি থাকার চেষ্টা করো এবং তুমি টার্গেট করে একটা দুইটা কেস প্রেজেন্ট করো ওখানে, একটা অ্যাবনর্মাল কেস বা ক্লিনিক্যাল গভর্নেন্স যদি হয়ে থাকে। ধরো আমি জানি না ঢাকা মেডিকেল বা কোথাও হয় কিনা, অবশ্যই হয়ে থাকলে ওখানে তোমার কোন একটা কেস, ধরো ট্রিটমেন্টে কোন একটা প্রবলেম হয়েছে বা ওখানে মিস্টেক হয়েছে, তুমি অ্যানোনাইমাস ভাবে জাস্ট ফর এডুকেশন যে আমাদের তুমি মর্টালিটি মরবিডিটি মিটিং বা এই ধরনের কেসগুলো ওখানে প্রেজেন্ট করে একটু টার্গেট করে প্রোঅ্যাক্টিভ ভাবে তোমাকে এই জিনিসগুলো করতে হবে তোমার সিভি বিল্ড আপের জন্য। সো তোমার 4th ইয়ার 5th ইয়ার, ইয়ার 1 ট্রেনিং, ইয়ার 2 ট্রেনিং, এই সময়টা তোমার এই সমস্ত পেপার ওয়ার্ক ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। তোমরা তো রুটিন ডেইলি তো ওয়ার্ডে যাচ্ছ, কাজ করতেছো, থিয়েটারে যাচ্ছ, এগুলো তো আছেই। বাট এই পেপার ওয়ার্ক গুলো যদি তোমার ডকুমেন্টেড থাকে, যে তুমি একটা প্রেজেন্ট করলা একটা জিনিস কোন একটা রেজিস্টার বা তোমার কোন একজন অ্যাসোসিয়েট প্রফেসরকে তুমি
ওনার সাথে কথা বলো যে স্যার আপনি কোনো পাবলিকেশন করতেছেন কিনা, বা দেখা গেল উনি হয়তো বা কোনো একটা ইন্টারন্যাশনাল জার্নালে বা কোথাও উনি পাবলিকেশন করতেছে, তুমি তাকে বলো যে স্যার আমি ডাটা কালেকশন করে আপনাকে হেল্প করব, বা আপনি বলেন কিভাবে আপনাকে আমি হেল্প করতে পারি, আমার নাম যেন ওই পাবলিকেশনে থাকে অ্যাজ এ কো-মডারেটর at any way তুমি ইনভলভ হও ওই ইন্টারন্যাশনাল, কারণ হয়তোবা তুমি অনেক সময় জানো না যে কিভাবে ইন্টারন্যাশনাল পাবলিকেশনে তোমার করা লাগে, বা তোমার মাথায় হয়তো ওই জিনিসগুলো কাজ করতেছে না, বাট তুমি একটু প্রোঅ্যাক্টিভ হয়ে তুমি অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা সিনিয়র ভাই বা রেজিস্ট্রার যারা আছেন ওনারা যারা একটু একাডেমিক অ্যাক্টিভ মনে হচ্ছে, একটু খোঁজ নাও যে কি হচ্ছে, কে কি পাবলিকেশন করতেছে, কে কি জার্নাল কে রেডি করতেছে, ওনার সাথে একটু অ্যাড হওয়ার চেষ্টা করো এবং ওনাকে হেল্প করার চেষ্টা করো যে আমি একটা ডাটা দিয়ে বা আমি একটা টাইপিং করে বা সামহাও আমি একটা টপিক দিয়ে আপনাকে হেল্প করব, আমাকে আপনি আপনার এই পাবলিকেশনে ইনক্লুড করেন। এই যে ওইটা যখন পাবলিশড হবে এবং তোমার নামটা যখন ওখানে থাকবে, ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো আমি এই স্লাইডটার উপরে তোমাদের আমি সবচেয়ে বেশি জোর দিব, তোমরা যারা জুনিয়র আছো অ্যাটলিস্ট আমার আজকের এই কথা শুনতেছো বা শুনবে, এই জিনিসগুলো আমরা করি নাই, যে কারণে আমাদের অনেক প্রবলেম হচ্ছে বা প্রবলেম ফেস করতে হয়েছে। সো তোমরা যদি এই জিনিসগুলো মেনটেন করো, অডিট, জার্নাল প্রেজেন্টেশন, সিএমই তে প্রেজেন্ট করো, একটু টার্গেট করে সার্টিফিকেট কালেক্ট করো, প্রত্যেকটা জিনিসের পেপার সার্টিফিকেট কালেক্ট করো, যখনই যেটা করবা যদি ওদের কোনো সার্টিফিকেট না থাকে তুমি প্রফেসরের কাছে গিয়ে বলো যে স্যার আমি যে ওই দিন প্রেজেন্ট করছি আপনি জাস্ট একটু লিখে দেন আপনার পেডে যে হ্যাঁ সে ওই দিন এই টপিকের উপরে এটা প্রেজেন্ট করছে, ইট ওয়াজ ভেরি এক্সিলেন্ট এন্ড একাডেমিক লাইক দ্যাট। সো ওই ব্যাপারটাই এনাফ, আর সার্টিফিকেট যদি ওরা দেয় সেটা তো অবশ্যই ভালো। সো এই হচ্ছে একটা জিনিস। সো তোমার এমবিবিএস এবং এমআরসিএস যখন কমপ্লিট হয়ে যাবে তখন তুমি ওইটির জন্য প্রিপারেশন নিবা। ওইটির জন্য আগে থেকে প্রিপারেশন নেওয়ার কোনো দরকার নেই। এমআরসিএস এর কমিউনিকেশন এবং ওইটি ইটস ভেরি মাচ সিমিলার, সেম। সো এমআরসিএস টা যখন কমপ্লিট করবা উইদিন মান্থ তুমি ওইটি প্রিপারেশন নিয়ে এই তিনটা পেপার যখন তোমার হাতে থাকবে তখন তোমার ইসিএফএম যে একটা ভেরিফিকেশন আছে, এটা অনলাইন একটা ভেরিফিকেশন, তুমি তোমার এমবিবিএস এবং এমআরসিএস এর সার্টিফিকেট ওখানে আপলোড করবা এবং কিছু পেমেন্ট আছে ওগুলো করলে ওরা ভেরিফাই করে দেয়, তখন তুমি স্ট্রেট ওয়ে তুমি জিএমসি রেজিস্ট্রেশনের জন্য তুমি অ্যাপ্লাই করতে পারবে। এবং জিএমসি রেজিস্ট্রেশন যখন তোমার হয়ে যাবে তখন তুমি জবের জন্য এই পোর্টাল গুলো আছে, এনএইচএস জব পোর্টাল, ট্র্যাক জব পোর্টাল, এগুলোর মাধ্যমে তুমি জবে অ্যাপ্লাই করতে পারবে। তোমার সিভি খুব ইম্পর্টেন্ট, সিভিটা তোমার এই তিনটা ক্রাইটেরিয়ার উপরে তোমার সিভিটা বেস করবে, যে সিভির উপর বেস করে ওরা তোমাকে অফার করবে বিভিন্ন জব বা ট্রেনিং। সেটা হচ্ছে তোমার ক্লিনিক্যাল অ্যাক্টিভিটিস, এডুকেশনাল অ্যাক্টিভিটিস এবং ম্যানেজমেন্ট এন্ড লিডারশিপ অ্যাক্টিভিটিস। এই তিনটা জিনিস তোমার টার্গেট করে থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ার তোমার ইয়ার 1 ট্রেনিং, ইয়ার 2 ট্রেনিং এ তোমার এই তিনটা জিনিস টার্গেট করে করে তোমার অ্যাচিভ করতে হবে। হোয়াট ইজ ক্লিনিক্যাল অ্যাক্টিভিটিস? ক্লিনিক্যাল অ্যাক্টিভিটিস হচ্ছে যে তুমি তো যেগুলা করতেছো, লাইক ওয়ার্ডে যাচ্ছ, তুমি অন কল করতেছো, তুমি ক্লিনিকে যাচ্ছ, ক্লিনিক করতেছো, তুমি থিয়েটারে যাচ্ছ, এগুলো হচ্ছে ক্লিনিক্যাল অ্যাক্টিভিটিস। এগুলা তুমি তো নর্মালি লিখলা তোমার সার্জিক্যাল ট্রেনিং হিসেবে। এবং ক্লিনিক্যাল অ্যাক্টিভিটিস এর ভিতরে তোমার যে বেসিক সার্জিক্যাল স্কিল গুলা সেগুলো তুমি এখানে তোমার ইয়া করলাম। এডুকেশনাল অ্যাক্টিভিটিস হচ্ছে তোমার সেই ওই স্লাইডটা যে তোমার কি বলে যে তোমার অডিট, জার্নাল, সিএমই, ওরা ওরা মেইনলি এই অংশটা ওরা দেখবে যে সে কি করছে আর কি কি তোমার অ্যাক্টিভিটিস আছে। এই পোর্শনটার উপর তোমার মেইনলি তোমার জব অফার ইউকে তে বিশেষ করে তুমি হয়তোবা দেখবে যে অনেকে এমআরসিএস পাস করে বসে আছে, জব পাচ্ছে না, আরেকজন পাস করছে চলে গেছে। সো জাস্ট ভেরি ডিফারেন্স হচ্ছে এই জায়গাটার মধ্যেই। তুমি যদি একটু টার্গেট করে এই জিনিসগুলো করতে পারো, তোমার তোমার জন্য তুমি যদি প্ল্যান করে থাকো আর কি যে তুমি সুইচ করবে এখানে তোমার ক্যারিয়ার, এই জিনিসগুলো তোমার ভেরি ইম্পর্টেন্ট। সো ম্যানেজমেন্ট এন্ড লিডারশিপ, এটা হচ্ছে তোমার তুমি কিছু কিছু জিনিস তুমি মাথায় রাখো। সাপোজ তুমি সার্জিক্যাল ট্রেনিং করতেছো বা তুমি ইন্টার্নশিপ করতেছো, তোমার ওয়ার্ডে তুমি একটু ইয়ে করো, একটা মিটিং অ্যারেঞ্জ করো, কোন একটা কেস ডিসকাশন অ্যারেঞ্জ করো। তুমি ধরো যে
একটা কেস ফিক্স করলা, তুমি প্রফেসরকে বলা যে স্যার অমুক দিন আমরা এটা একটু ডিসকাস করবো, আপনি একটু থাকেন, বা সিনিয়র ভাইদেরকে বলো, তুমি স্যার ইউ আর দ্য লিডার, তুমি লিডার, তুমি এটা অর্গানাইজ করলা। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। এবং এটা অর্গানাইজ করার পরে তুমি জাস্ট প্রফেসরের কাছে গিয়ে বললো যে স্যার আমি যেটা অর্গানাইজ করছি আমাকে একটু স্যার একটা সার্টিফিকেট দেন, লিখে দেন। সো দিজ আর দ্য থিংস। এটা হচ্ছে তোমার একটু টার্গেট করে তোমার নিজের জন্য করতে হবে, এবং ওই পেপার গুলো ইজ ভেরি ভেরি ভ্যালুয়েবল। এটা তোমার একদম রাস্তা ইজি করে দেবে। যখন তুমি জব ইন্টারভিউ দিবা বা ট্রেনিং পোস্টের জন্য ইন্টারভিউ দিবা, তোমাকে জিজ্ঞেস করবে না যে তুমি কয়টা ল্যাপারটমি করে আসছো, বা তুমি কয়টা ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন সার্জারি করে আসছো, বা তুমি কয়টা পারফোরেশন সার্জারি করে আসছো। এগুলো তোমাকে জিজ্ঞেস করবে। গল ব্লাডার সার্জারি কয়টা করে আসছো, এগুলো তোমাকে জিজ্ঞেস করবে না। তুমি হয়তো অনেক অনেক এক্সপার্ট সার্জন, আর তোমাকে এই অ্যাক্টিভিটিস গুলো জিজ্ঞেস করবে, যে তুমি কয়টা ক্লিনিক্যাল মিটিং অর্গানাইজ করছো, তুমি কয়টা সিএমই অর্গানাইজ করছো, তারপরে তুমি কয়টা জার্নাল ক্লাব অর্গানাইজ করছো। তুমি তোমার হসপিটালে জার্নাল ক্লাব হয়, তুমি খোঁজ নাও জার্নাল ক্লাবটা কে অর্গানাইজ করে। তুমি তার সাথে একটু আলাপ করে বলো যে নেক্সট 2 সপ্তাহ বা নেক্সট 1 মান্থ তুমি এই জিনিসটা অর্গানাইজ করবা, সো দ্যাট তুমি এটার উপর বেস করে তুমি তোমার প্রফেসর বা কমিটির কাছ থেকে একটা পেপার নিতে পারবা অ্যাটলিস্ট, যে তুমি এটা অর্গানাইজ করেছো। সো এই ব্যাপারগুলো তোমার খুবই ইম্পর্টেন্ট, তোমার ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি মনে করি। সো ট্রেনিং পোস্ট, এটা আমি অলরেডি আলাপ করে ফেলছি যে তোমার এখানে ট্রেনিং পোস্ট খুবই ইজি। তুমি যদি এমবিবিএস পাস করার পরে দ্রুত চলে আসো, কারণ ওরা এখন ইউকেতে যে ট্রেনিং পোস্ট সিলেকশনের যে নিউ রোল হয়েছে, সেটা হচ্ছে যারা ইয়ার অফ গ্রাজুয়েশন যত কম, যারা অ্যাপ্লিক্যান্ট, যারা ট্রেনিং পোস্টের জন্য অ্যাপ্লাই করলো, তাদের ইয়ার অফ গ্রাজুয়েশন যত, ধরো যে গ্যাপ যত কম, সে তত বেশি সিলেক্টেড হয়। দ্যাট মিনস দে আর মোর ইয়ঙ্গার, দে আর প্রেফারিং মোর ইয়ঙ্গার গ্রাজুয়েটস। নট নেসেসারি যে তুমি কত সার্জিক্যালি তুমি এক্সপার্ট, ইজ নট নেসেসারি। তুমি জাস্ট বলো তুমি ইন্টার্নি করার সময়, তুমি 4th ইয়ার 3rd ইয়ার ইন্টার্নি করার সময় তুমি যে অডিট গুলো কিছু করো, তুমি কিছু জার্নাল, কিছু টুকটাক পাবলিকেশন করো, স্ট্রেট ওয়ে তুমি যদি এখানে চলে আসো ল্যাব দিয়ে, সেক্ষেত্রে তোমার সার্জিক্যাল ট্রেনিং এ ঢোকা ভেরি ভেরি ইজি। তুমি যদি এখানে ওই সময় না আসো, বাংলাদেশে সার্জিক্যাল ট্রেনিং করবা, দ্যাট ইজ অলসো ভেরি গুড। বাট তুমি এই অডিট, সিএমই, অর্গানাইজেশন, তারপরে তুমি ধরো তুমি যখন সার্জিক্যাল ট্রেনিং এ থাকবা, তখন তুমি জুনিয়রদেরকে, তুমি 5th ইয়ার বা 4th ইয়ার স্টুডেন্টদেরকে আমরা অনেক সময় ওদেরকে আমরা পড়িয়েছি, বাট আমাদের কোনো পেপার ছিল না যে আমরা এত এত ক্লাস নিলাম, জাস্ট পড়াই শেষ। ধরো যে কোনো অর্গানাইজেশনের কাছ থেকে বা প্রফেসরের কাছ থেকে আমরা, কারণ জানতাম না আমরা এই জিনিসগুলো। সো তোমরা যখন সার্জিক্যাল ইয়ার 1 বা ইয়ার 2 ট্রেনিং এ থাকো, তখন তো তোমরা অবশ্যই ওয়ার্ডে জুনিয়রদেরকে পড়াবা, তাই না? পড়ানোর সাথে সাথে তুমি পরের দিনই তোমার যে প্রফেসর আছে ওনাকে গিয়ে বলো যে আমি গতকালকে বা আমি এখনই ওদেরকে একটা ক্লাস নিয়েছি, টপিক হচ্ছে এই, আপনি আমাকে একটা পেপার দেন, একটা 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 আপনার প্যাডে লিখিত দেন যে আমি এটা এই ক্লাসটা আমি কন্ডাক্ট করেছি। এই জুনিয়র টিচিং বা কলিগ ডিসকাশন, কেস ডিসকাশন ডিউরিং রাউন্ড, এই জিনিসগুলোর প্রুফ মানে তুমি তোমার প্রফেসরের কাছ থেকে টার্গেট করে করে নিয়ে রাখো। সো এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো আমরা এগুলো ইজ ভেরি ইম্পর্টেন্ট রিয়েলি। তো তুমি যখন সার্জিক্যাল ট্রেনিং যদি বাংলাদেশে কমপ্লিট করো, ধরো ইয়ার 1 সার্জিক্যাল ট্রেনিং, ইয়ার 2 সার্জিক্যাল ট্রেনিং, এমআরসিএস করলা, তোমার ইউ হ্যাভ এ ভেরি গুড বেস স্কিল এন্ড নলেজ ইন সার্জারি, বেসিক সার্জারি, এবং তোমার এমআরসিএস, সেক্ষেত্রে তুমি এখানে তুমি স্ট্রেট ওয়েতে তোমার মিডল গ্রেড পোস্ট যেগুলো আছে, মিডল গ্রেড পোস্ট, এগুলো তুমি একটা খুব ভালো স্যালারিতে চলে আসতে পারো। এটা নন ট্রেনিং জব বলে এটাকে। সে নন ট্রেনিং জবে যদি তুমি আসো, এদের স্যালারি খুব ভালো, এবং এখানে একটা পাথওয়ে আছে, সিজার পাথওয়ে। এই পাথওয়েতেও তুমি ইউকেতে কনসালটেন্ট হতে পারবে, যেটা কিনা আমরা যেই পাথওয়েতে এখন ট্রাই করতেছি বা যাওয়ার চেষ্টা করতেছি।
এই পাথওয়ে হচ্ছে তুমি এখানে আসার পরে তুমি মিডল গ্রেড পোস্টে তুমি কাজ করবে, সেটা হতে পারে তোমার এসএইচও দিয়ে শুরু করলা, হতে পারে তুমি রেজিস্টার দিয়ে শুরু করলা, হতে পারে তুমি স্পেশালিটি ডক্টর দিয়ে শুরু করলা। সো এটা হচ্ছে তোমার ওয়ার্ক বেস, তুমি এটা এটা একটা ট্রাস্টের আন্ডারে তুমি কাজ করতে থাকলা, তোমার সার্জিক্যাল স্কিল এখানে তৈরি করতে থাকলা। এবং আরেকটা জিনিস হচ্ছে ইউকে তে তোমার অনেকের একটা ধারণা আছে যে হয়তো ওরা অপারেশন করতে দেয় না বা থিয়েটারে ডাকে কিনা। এটা আসলে ভুল ধারণা। তোমার তোমার যদি ওই বাংলাদেশের একটা গুড সার্জিক্যাল বেস থাকে, তুমি এখানে স্ট্রেট ওয়েতে তুমি থিয়েটারে যেতে পারবে, কাজ করতে পারবে। তুমি তুমি তোমার কনফিডেন্স থাকলে স্ট্রেট ওয়েতে তুমি ল্যাপারোটমি করতে পারবে, যা যা অপারেশন তুমি জানো তুমি করতে পারবে, এবং কনসালটেন্ট তোমাকে খুব হেল্প করবে। এবং যখন কনসালটেন্ট দেখবে যে তুমি মোটামুটি তোমার বেসিক, ধরো যে তুমি অ্যাপেন্ডিসেক্টমি করা, ল্যাপারোস্কোপিক অ্যাপেন্ডিসেক্টমি করা, তারপরে ধরো তোমার ল্যাপারোটমি করা, পারফোরেশন, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের প্রাইমারি যে থিংস গুলা তুমি রিপেয়ার করা, ইনগুইনোস্ক্রোটাল এক্সপ্লোরেশন, ইনগুইনাল হার্নিয়া, অবস্ট্রাক্টেড হার্নিয়া, এগুলো হচ্ছে তোমার ওই ইয়ার 1, 2, 3 যে তোমার বেসিক সার্জিক্যাল ট্রেনিং এর মধ্যে এই ফাউন্ডেশন গুলো থাকবে, যেগুলো এখানে তোমার খুব বেশি করা লাগে আমাদের। এই জিনিসগুলো যখন তুমি কনফিডেন্টলি করতে পারবে, তখন তোমার তোমার এখানকার যে প্রফেসর বা এখানকার যারা কনসালটেন্ট আছে, লোকাল কনসালটেন্ট তোমাকে হেল্প করবে তোমার আরো ফার্দার প্রগ্রেসের জন্য। তোমাকে থিয়েটারে ওরা শিখাবে, তোমাকে করতে দিবে, তুমি যে কেসগুলো পারো না তুমি একটা দুটো ওদের দেখবা, অ্যাসিস্ট করবা, এবং তুমি তাদেরকে রিকোয়েস্ট করবা তোমাকে আন্ডার গাইডেন্সে করার জন্য, একটা দুটো করবা, তারপর তুমি এভাবে প্রোগ্রেস। এখানে অনেক পোর্টফোলিও আছে, অনলাইন পোর্টফোলিও, এগুলা মেনটেন করা লাগে। সো এই পেপার ওয়ার্ক গুলা করলে, এবং এখানে তোমার প্রচুর রিসার্চ ওয়ার্ক হয়, অডিট হয়, পাবলিকেশন হয়, এগুলোতে খুব ইজিলি ইনভলভ হওয়া যায় এখানে, কারণ সমস্ত পেশেন্টের সবকিছু ডাটা তোমার ইন্টারনেটে অনলাইনে থাকে, ওদের ডাটাবেজের মধ্যে থাকে। সো ভেরি ইজি টু ডু লটস অফ রিসার্চ ওয়ার্ক এখানে, পাবলিকেশন করাও খুব ইজি এখানে। সো এই পেপার ওয়ার্ক গুলা থাকলে প্লাস জব কন্টিনিউয়াস থাকলে, তখন কনসালটেন্ট হওয়ার জন্য অ্যাপ্লাই করা যায়। আরো কিছু পেপার ওয়ার্ক, সেটা হচ্ছে সিজার পাথওয়ে, ওই পাথওয়েতে তুমি এখানে প্রগ্রেস করতে পারবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। কোশ্চেন, আর কোনো কোশ্চেন থাকলে তোমরা করতে পারো। জি ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ। ভাইয়া, একজন জানতে চেয়েছে যে আমরা যদি এমবিবিএস চলাকালীন সময়ে যদি আমরা এমআরসিএস এর জন্য ডিটারমাইন্ড থাকি, তাহলে আমাদের হচ্ছে কোন ইয়ার থেকে ভাই প্রিপারেশন শুরু করা উচিত বলে আপনি মনে করেন? হ্যাঁ, সো তোমরা যদি ডিটারমিনেশন থাকো যে এমআরসিএস করবে, আমার মনে হয় তোমার যে অ্যানাটমি ক্লাসগুলো শুরু হয়, অ্যানাটমি, ফিজিওলজি, ওই সময়টা থেকেই তোমাদের প্রিপারেশন তুমি নিতে পারো চাইলে। আমি যে বইগুলো দেখালাম, যে অ্যানাটমি বই, ফিজিওলজি বই, ওই বইগুলো তুমি থেকে পড়তে পারো। এবং তখন তোমার পার্টেটা যখন তুমি দিবা, যখন তোমার এমবিবিএস ইন্টার্নশিপ যখন কমপ্লিট হয়ে গেল, ইন্টার্নশিপ কমপ্লিট হওয়ার পরে তুমি পার্ট এতে বসতে পারো। কারণ পার্ট এর জন্য বেসিক্যালি সার্জিক্যাল ট্রেনিং দরকার নেই, তোমার নলেজ, তুমি যদি এই বইগুলো যদি 3rd ইয়ার, 4th ইয়ার, 5th ইয়ার ইন্টার্নির সময় থেকেও যদি কমপ্লিট করতে পারো, তখন তুমি দ্রুত পার্টি দিতে পারবে। ধন্যবাদ ভাইয়া। ভাইয়া, পরবর্তী প্রশ্নে চলে যাই। ভাইয়া, আপনি বলেছিলেন যে বিভিন্ন ক্লিনিক্যাল ছবি, তারপর সিটি স্ক্যান, এমআরআই এগুলো দেওয়া হয় যে আমরা হচ্ছে বুঝাতে পারি কিনা সেটার জন্য। তো ভাইয়া, এগুলোর জন্য কি কোনো স্পেসিফিক বই বা কিছু আছে? কোন সাইট থেকে আমরা দেখলে ভালো হবে বলে আপনি সাজেস্ট করবেন? আচ্ছা, এগুলো হচ্ছে তোমার ইমেজের উপরে বই আছে বাংলাদেশে, এগুলা যে কোনো একটা স্ট্যান্ডার্ড বই তোমরা ফলো করতে পারো। এবং তুমি যখন প্রিপারেশন নিবা আর কি, প্রিপারেশন নিলে ওই একটা তো হচ্ছে তুমি যখন সার্জিক্যাল ওয়ার্ড গুলোতে যখন কাজ করবা, তখন তো প্রত্যেকটা পেশেন্টের সিটি স্ক্যান, এমআরআই
এগুলো ডিসকাশন হবে, একটা তোমার বেস কিন্তু তৈরি হয়ে যাবে যে কোনটা কি কি স্ট্রাকচার এমআরআই এর বা সিটি স্ক্যানের। তারপরে তুমি যখন প্রিপারেশন নিবা, আমি যে বইগুলো এখানে দেওয়া আছে এই বইগুলোর ভিতরেই আছে আসলে ওই ইমেজিং সেকশন গুলা, ওখানে ডিসকাশন করা আছে। যেমন পার্ট 3 যে একটা বই তুমি দেখবে এখানে আছে, তার কি যে বই, সো সে কিন্তু খুব চমৎকার ভাবে ইম্পর্টেন্ট ইমেজ গুলো পরীক্ষা যেগুলো আসে ওগুলো ওখানে আছে। সো ওখান থেকেই বেসিক্যালি কমন পড়ে। কিন্তু আলাদা করে যদি তুমি প্রিপারেশন আলাদা করে আসলে অত ডিটেলস তোমার অত ওইভাবে প্রিপারেশন নেওয়ার দরকার নাই। তুমি জাস্ট খালি সাপোজ ধরো যে সিটি স্ক্যান বেসিক সিটি স্ক্যান তুমি জাস্ট গুগলে কি বলে ইউটিউবে তুমি টাইপ করো এবং ওখানে বেসিক সিটি স্ক্যানের যে একটা সিটি স্ক্যানের কি কি স্ট্রাকচার এগুলো তুমি নিজে নিজে জাস্ট খালি তুমি ইমেজ দেখে দেখে জেনে নাও। এটার জন্য আলাদা বই ফলো করার আমি মনে করি, কারণ ইমেজের জন্য তুমি যখন বই পড়তে যাবা কোয়াইট এ লট থিংস লেখা ওখানে, তুমি তো ইমেজ পড়াশোনা করবা। জাস্ট খালি সিটি স্ক্যান বেসিক সিটি স্ক্যান দ্য অ্যানাটমিক্যাল স্ট্রাকচার অফ দ্য সিটি স্ক্যান, কোনটা কি সেকশন, করোনাল সেকশন কোনটা, কোনটা সেজিটাল সেকশন, ওখানে কোনটা কি স্ট্রাকচার দেখা যায়, এমআরআই স্পাইন, এমআরআই নি জয়েন্ট, তোমার এই এমআরআই পেলভিস, এই জিনিসগুলো জাস্ট করে তুমি টাইপ করে করে স্ট্রাকচার গুলো চিনে রাখো। সো যখন তুমি প্রিপারেশন নিবে তখন আসলে এই জিনিসগুলো চলে আসবে, কারণ কোয়াইট এ লট বুকস ইজ দেয়ার, ওই বইগুলোর ভিতরে আসলে এগুলো আছে। আলাদা করে আমি মনে করি না এটার জন্য তোমার পড়ার কোনো দরকার আছে। ধন্যবাদ ভাইয়া। ভাইয়া আরেকজন প্রশ্ন করেছেন যে ক্রিটিক্যাল কেয়ার থেকে প্রশ্ন আসে, আপনি বললেন। তো ভাইয়া এই ক্রিটিক্যাল কেয়ার গুলো আমরা কিভাবে শিখতে পারি? ক্রিটিক্যাল কেয়ারের একটা বই আমি ওখানে শেয়ার করেছি। আর একটা হচ্ছে তোমার তোমরা যদি এটিএলএস ট্রেনিং বাংলাদেশে হয় কিনা আমি ঠিক জানি না, এটিএলএস ট্রেনিং যদি ওখানে করতে পারো। তারপরে হচ্ছে তোমার ক্রিটিক্যাল কেয়ার ইন একটা ক্রিস কোর্স আছে আর কি, ক্রিস কোর্স এগুলো বাংলাদেশে কন্ডাক্ট হয় কিনা আমি ঠিক জানি না। এগুলোর তোমার ভিডিও আছে দেখবো অনলাইন ইয়েতে ইউটিউবে, ক্রিসপ CRISP ক্রিসপ কোর্স। সো ক্রিটিক্যাল কেয়ার ইন সার্জিক্যাল পেশেন্ট ক্রিসপ কোর্সের অ্যালগরিদম আছে, তুমি অনলাইনে সার্চ করবা। এই অ্যালগরিদমের মধ্যে ক্রিস কোর্সের সুন্দর একটা বইও আছে, তোমার অনলাইনে কিনতে পাওয়া যায়। তো এগুলো কোর্স ওখানে হয় কিনা ঠিক জানি না। তোমাদের যদি এই ধরনের কোনো ক্লাস যদি প্রিপারেশন নিচ্ছে এবং এই ক্লাসগুলো তোমাদের দরকার, সেক্ষেত্রে হয়তো আমি যে স্পেসিফিক ভাবে নিতে পারি ওই, বাট এগুলো কিন্তু অনলাইনে আছে, তুমি একটু সার্চ দিতে হবে এবং ক্রিসপের বই পাওয়া যায়। ওই বই কিনলে তুমি ওই বই অনুযায়ী তুমি দেখতে পাবে যে ক্রিটিক্যাল কেয়ার অফ দ্য সার্জিক্যাল পেশেন্ট তোমার কিভাবে ডিল করতে হয়। সাপোজ তোমার কোশ্চেন থাকবে যে ওয়ার্ডে একটা পেশেন্ট পোস্ট ল্যাপারোটমি, হঠাৎ করে তোমার স্যাচুরেশন ডাউন হয়ে গেছে, পেরিয়ারেস্ট, ব্লাড প্রেশার কমে গেছে, রেসপিরেটরি রেট বেড়ে গেছে এবং স্যাচুরেশন ফল করছে। তোমার যে জিনিসগুলো এখানে তোমার তুমি যে আসো ফেস করতে হবে, স্টাফ নার্স কল করলো তোমাকে এই পেশেন্টটা দেখার জন্য, তুমি কি করবে? সো এই যে এটা হচ্ছে ক্রিস কোর্সের একটা অ্যালগরিদম আছে, তুমি জাস্ট স্ট্রেট ওয়েতে যাবে, যাওয়ার পর তুমি এবিসিডি দেখবে ঠিক আছে কিনা, এয়ারওয়ে ব্রিদিং সার্কুলেশন যখন ঠিক থাকবে ওই অনুযায়ী তুমি ব্যবস্থা নেবে। যেমন পেশেন্টের অক্সিজেন স্যাচুরেশন কম, তুমি হাই ফ্লো অক্সিজেন দিলা, তারপরে তোমার এয়ারওয়ে প্যাটার্ন কিনা দেখলা, তারপর সার্কুলেশনের মধ্যে তার ব্লাড প্রেশার কম, তুমি চ্যানেল ওপেন করলা। এবার একটা কিন্তু প্রোফর্মা আছে, একটা স্ট্রাকচার্ড প্রোফর্মা আছে, তো তোমার অ্যান্সারটাও ওই স্ট্রাকচার্ড প্রোফর্মা অনুযায়ী হতে হবে। সো এটার আবার আলাদা ধরো লম্বা কথাবার্তা। সো এগুলো হচ্ছে এরকম। ওই বইটাতে পাবা তুমি ক্রিটিক্যাল কেয়ার, যে বইটা আমি এখানে একটা বই আছে দেখবো, ক্রিটিক্যাল কেয়ার সার্জারি, ওটার মধ্যে আছে। জি ভাইয়া, ধন্যবাদ। ভাইয়া পরবর্তী প্রশ্নে চলে যাই, যেটা হচ্ছে আপনি বলেছিলেন যে অ্যাপ্লাইড স্কিল অথবা কিছু প্রসিডিউর করে দেখাতে হয় আমাদের এমআরসিএস পরীক্ষার জন্য। তো ভাইয়া আমরা মানে হাতে কলমে প্রসিডিউর তো ভাইয়া ইন্টার্নির সময় শিখি। তো ওখানে যতটুকু শিখি ওর থেকে বেশি মানে একদম ডিটেলসে খুব সুন্দরভাবে জানার কি দরকার আছে, নাকি ইন্টার্নিতে আমরা যেটুকু শিখি ওটুকুই এনাফ? তোমার বেসিক্যালি যে পার্ট বিটা হচ্ছে কিন্তু তোমার সার্জিক্যাল স্কিল এন্ড নলেজ। সো আমি তোমাকে
আগে আগেই তোমাদের বললাম যে পার্ট বিটা তুমি তো আর ইন্টার্নের পরে তো আর দিতে পারবে না, দিলে তো আর তোমার জিনিসটা হচ্ছে না, কারণ ওই বেসটা তো তোমার তৈরি হলো না। এই জন্য তোমাকে প্রপার সার্জিক্যাল ট্রেনিং এ ঢুকতে হবে। তুমি যখন ইয়ার 1 ইয়ার 2 সার্জিক্যাল ট্রেনিং এ ঢুকবা, তখন বিসিপিএস কিন্তু বেসিক সার্জিক্যাল স্কিলের উপরে একটা কোর্স আছে বিসিপিএস এ, ওই কোর্সটা তোমাকে করতে হবে। কারণ এই জিনিসগুলো টোটালি স্ট্রাকচার্ড প্রসিডিউর। আমরা নর্মালি যে সেলাই করি, ধরো যে একটা সেলাই করলাম, এটা এটা এভাবে হবে না। কারণ এই পরীক্ষাগুলোর মধ্যে পুরো স্টেপস দেখবে, কিভাবে কোন জায়গাটা ধরতেছো, কোন সুচারটা নিতেছো, তারপরে কতটুকু দূরত্বে তুমি স্টিচ দিতেছো। সো যখন তুমি একটা প্রপার সার্জিক্যাল ট্রেনিং এ যখন ঢুকবা, যে ইয়ার 1 ইয়ার 2 ট্রেনিং, আমি জানি না বাংলাদেশে ট্রেনিং কি তুমি পার্ট 1 করার পরই ঢুকতে হয়। আমাদের সময় যেমন এফসিএস পার্ট 1 করা ছাড়া আমরা ট্রেনিং এ ঢুকতে পারতাম না। সো আমি মনে করি যেই স্টুডেন্টটা এমআরসিএস নিয়ে চিন্তা করবে, দ্যাট মিনস he or she want to be a surgeon, that is his primary goal. এবং সো বেসিক তুমি সার্জিক্যাল ট্রেনিং এ ঢুকে যাও। সার্জিক্যাল ট্রেনিং এ যখন ঢুকবা, তখন তোমার বিসিপিএস এ কিন্তু ইয়ে হয়, ওই যে বেসিক সার্জিক্যাল স্কিলের উপর ট্রেনিং হয়, জাস্ট সেম ওই জিনিসগুলোই ওই স্টেশনে থাকে। ওইটা তোমার স্ট্রাকচার ট্রেনিং লাগবে। ধন্যবাদ ভাইয়া। ভাইয়া আপনার কাছে জানতে চাইবো যে আপনি বললেন যে কমিউনিকেশন স্কিলটা ওখানে অনেক মানে জাজ করা হয় যে কমিউনিকেশন স্কিল কার কেমন। তো ভাইয়া আমাদের দেশে তো কমিউনিকেশন স্কিলটা অত বেশি ডেভেলপ না, মানে এত বেশি প্র্যাকটিস করা হয় না আর কি। তো আমরা এটা কিভাবে ডেভেলপ করতে পারি নিজেদের মধ্যে? আচ্ছা, হ্যাঁ, এটা এটা খুবই একটা চমৎকার একটা জিনিস। সো দেখো, আমি একটু উদাহরণ দিই। সাপোজ ধরো আমি আমি একটা ইন্টার্ন, আমি ওয়ার্ডে গেলাম। সো আমাকে একটা পেশেন্ট দেখতে বললো যে দেখে আসো তো ওই রোগীটা। তো আমি তো জানি যে, কারণ আমি তো ওই ওয়ার্ডে আছি, ওই রোগীও আমাকে চিনে, আমিও ওনাকে চিনি। উনি আমাকে দেখতেছে, আর সকালেও গেছি বিকেলেও গেছি। সো আমি কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড জাস্ট খালি গিয়ে, হ্যাঁ হ্যালো আঙ্কেল কেমন আছেন, বা নাম থাকলে নাম ধরে বলি কেমন আছেন, কি বিষয়, ফাইলটা ধরে দেখে নিই। সো এরা কিন্তু এখানে এরকম করে না। তোমরা যেটা প্র্যাকটিস করতে পারো আর কি নিজেদের মধ্যে, তোমার প্রত্যেকটা পেশেন্ট, যখন কোনো একটা পেশেন্টের কাছে যাওয়া, তখন ফার্স্ট হচ্ছে তুমি গ্রিটিংস, তুমি তাকে বলা যে, যেমন আমরা আসলে এখানে যখন বলা গুড মর্নিং বা গুড ইভিনিং, আমাদের দেশে যদি মুসলিম হয় তুমি সালাম দিলা বা জিজ্ঞেস করলো যে আপনি কেমন আছেন, একটা গ্রিটিংস হলো, একটা গ্রিটিংস মানে স্টার্ট করলাম। এখন তোমার মাথায় থাকতে হবে যে ওই মানুষটা তোমাকে চিনে না, সো জাস্ট ক্লিয়ার কাট তোমাকে তোমার পরিচয় দিতে হবে যে, গুড মর্নিং, আই এম ডক্টর মাহমুদ রিয়াদ, one of the surgical doctor in this team. So তুমি কিন্তু তোমার পরিচয় দিলা। পরিচয় দেওয়ার পরে এখন দেখা গেল অনেক সময় আমার স্টেশন গুলো কিন্তু এরকম থাকে যে রুগী অন্যদিকে তাকায় রয়েছে বা ইয়ে করতেছে, বাট তুমি রোবটের মতো, কারণ তুমি তো প্র্যাকটিস করে গেছো, তুমি রোবটের মতো মনে হয় মাহমুদ রিয়াদ, one of the surgical doctor, বাট রুগীটা কিন্তু অন্যদিকে তাকায় রয়েছে বা বুঝলো না। এক্সামিনার কিন্তু ঠিকই খেয়াল করতেছে যে তুমি কি করতেছো। এমআরসিএস এমন একটা এক্সাম, একই কোশ্চেন একই জিনিস, তুমি জানো যে আজকে ইনগুইনাল স্ক্লেরোসিস, আজকে একটা হার্নিয়া আছে, তুমি জানো এখানে একটা স্ট্রোমা আছে, তুমি জানো এখানে একটা থাইরয়েড গ্ল্যান্ডের সোয়েলিং আছে, তুমি জানো যে এই স্টেশনে ব্রেস্টের একটা টিউমার নিয়ে একটা ব্রেকিং ব্যাড নিউজ আছে। তোমরা যারা 30 জন পরীক্ষা দিতে গেছে সবাই জানো যে এখানে কি আছে, বাট 30 জন তো পাস করতেছে না, তাই না? একজন দুজন পাস করতেছে, 3 জন পাস করতেছে। ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে যে তোমার অ্যাপ্রোচ, এবং এবং এক্সামিনারও জানে যে ইউ হ্যাভ কোয়াইট এ লট নলেজ রিগার্ডিং দিস, তোমার যথেষ্ট নলেজ আছে এক্সামিনার, বাট এক্সামিনার তোমাকে দেখতেছে তোমার অ্যাপ্রোচ কি, তোমার কনফিডেন্স লেভেলটা কি, হাউ প্রফেশনাল ইউ আর, তুমি রোগীর সাথে কতটুকু প্রফেশনাল, তুমি রোগীর সাথে কতটুকু আন্তরিক, তুমি কতটুকু কশাস। তুমি যদি এক্সাম সিচুয়েশনে আমরা অনেক সময় ভয় পেয়ে যাই বা ধরো যে একটা রোবটের মতো আচরণ করি, এই আচরণটা হবে তুমি যদি একা একা প্রিপারেশন নাও। এমআরসিএস প্রিপারেশন যদি কেউ নিতে চাও বা নাও, ইটস এ গ্রুপ ওয়ার্ক। তোমাদের একই মেন্টালিটির কয়েকজন ফ্রেন্ড সার্কেল তৈরি করো এবং তোমরা নিজেদের মধ্যে প্র্যাকটিস করো
প্র্যাকটিস 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 করতে 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 দেখবে তোমার একটা ন্যাচারের মধ্যে চলে আসছে। যেমন যেমন এখন জুনিয়র আছে, ওয়ার্ডে যাবা, তুমি রুগী দেখবা, তুমি রুগীর কাছে যাও, হ্যাঁ আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন, তুমি বাংলায় বলো, তুমি বলো যে আমি অমুক, আমি এখানকার সার্জিক্যাল ডক্টর। হ্যাঁ, তুমি পরিচয় দিলা, তারপরে তুমি তাকে কোশ্চেন করলা যে তার প্রবলেমটা কি। প্রবলেমটা বলতে বলতে আমরা অনেক সময়, সে ধরো একটা কথা বলতেছে, আমি তার কথার মধ্যে একটা কথা বলে ফেললাম, তার কথাটা আমি শেষ করতে দিলাম না। ইটস জাস্ট কমপ্লিট ফেল ইন এক্সাম। তুমি তা তুমি 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 তার কথাটাকে পুরো শুনতে হবে, এবং তোমার থাকবে আই টু আই কন্ট্যাক্ট। সো তুমি যখন পেশেন্টটাকে গ্রিটিংস করবা, তখন তুমি দেখলে যে না সেই অ্যাওয়াক, এবং তুমি এনশিওর করবা তাকে যে সে তোমার দিকে তাকায় আছে, আই টু আই কন্ট্যাক্ট হচ্ছে তোমার সাথে তার। তখন তুমি তার পরিচয় দিলা, পরিচয় দেওয়ার পরে তারপর তুমি কনভারসেশনে গেলা। কনভারসেশনে তোমার যেমন একটা কনভারসেশন আছে যে হিস্ট্রি টেকিং, তুমি পেশেন্টের কাছ থেকে হিস্ট্রি নিচ্ছ, আর দ্যাট মিনস ইনফরমেশন গ্যাদারিং, আর এটা হচ্ছে ইনফরমেশন গিভিং। এই জিনিসগুলো কিন্তু কম্বিনেশন থাকবে। ইনফরমেশন গ্যাদারিং মিনস এই রোগীটা প্রথম আসছে, তার কিছু প্রবলেম আছে, অ্যাবডোমিনাল পেইন নিয়ে আসছে, তুমি একজন ডাক্তার, তুমি তার কাছে গেলা, তুমি তার কাছ থেকে ইনফরমেশন নিলা। সো তুমি যাও, গ্রিটিংস করো, নিজের পরিচয় দাও, আই টু আই কন্ট্যাক্ট করো, এবং তাকে জিজ্ঞেস করো যে কেন উনি আজকে এখানে আসছে, what makes you bring here, what's the problem you're here। তখন সে হয়তো বলবে যে আমার পেটে ব্যথা, অমুক তমুক, তার কথাটা শেষ করতে দাও। শেষ করার পরে তারপরে তুমি তোমার মতো করে কোশ্চেন করো, সে কথার পিঠে কথা যেন না যায়। শেষ করবে, তারপর তুমি কোশ্চেন করবে, শেষ করবে, তারপর তুমি কোশ্চেন করবে। এবং যখন উনি, এবং সমবেদনা যেটা, তুমি তুমি মাথা নাড়ালা, বা সে যখন একটা ধরা যায়, সে হিস্ট্রি দিতে 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 এখানে যেটা হয়, হিস্ট্রি দিতে দিতে সে তার একটা কথা বলে ফেলে যে তার হাজবেন্ড মারা গেছে বা অমুক হয়েছে, তখন তোমাকে বলতে হবে যে আই এম ভেরি স্যাড টু হিয়ার দিস। মানে তুমি যে তার কথাটা, যে ওই যে একটা এক্সট্রা ইনফরমেশন সে দিল, যেটা তোমার কমিউনিকেশন বা বর্তমান সিচুয়েশনের সাথে সম্পর্কিত, বাট সেটা তার জন্য একটা দুঃখের বিষয়। তুমি তার সাথে কমিউনিকেট করলে যে আমি শুনে আসলে দুঃখ বোধ করলাম, তার মানে সে বুঝলো যে তুমি তাকে তুমি ভ্যালু দিচ্ছ, বা তার কথাটাকে তুমি ইম্পর্টেন্স দিচ্ছ। ট্রিকি ট্রিকি জিনিস তোমরা যদি নিজেরা প্র্যাকটিস করো রোগীর সাথে, সাপোজ তুমি কালকে যদি ওয়ার্ডে যাও, একটা পেশেন্টকে তুমি টার্গেট করলাম, আজকে আমি এই পেশেন্টের হিস্ট্রিটা ইনফরমেশন গ্যাদারিং করবো, এইভাবে গেলা, গ্রিটিংস করলা, সুন্দরভাবে তুমি নিজের পরিচয় দিলা, তারপরে তুমি আস্তে করে জিজ্ঞেস করলা যে চাচা আপনার সমস্যা কি, উনি একটা দুটা কথা বললো, তুমিও বললা। সো হঠাৎ করে তাকে ইন্টারাপ্ট করা যাবে না, থামায় দেওয়া যাবে না। আমরা বলি আর দাঁড়ান, বেশি কথা বললেন না, বা পরে আগে ইয়া করেন, সময় নাই, এটার কোনোভাবেই কোনো অপশন নাই ইন দিস কান্ট্রি। সো তোমার ওই ধৈর্য ধরে ওনাটা শুনো, তারপর তুমি একটা অ্যান্সার করো, তুমি একটা এইভাবে আস্তে 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 তোমার যে হিস্ট্রির যে প্রোটোকল আছে ওই অনুযায়ী তুমি ইনফরমেশন গ্যাদার করো। সো কমিউনিকেশনের এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, যে কনফিডেন্স, প্রফেশনাল, ভেরি সিম্পাথেটিক টু পেশেন্ট, এবং পেশেন্টের প্রত্যেকটা জিনিসকে ভ্যালু দেওয়া, সে কি বলতেছে প্রত্যেকটা কথাকে ভ্যালু দেওয়া, এবং সব কথা তোমার নেওয়া দরকার নেই, তোমার ইনফরমেশন যেটা দরকার ওইটা তুমি তাকে থ্রো করে করে তুমি তোমার ইনফরমেশন নেওয়া। এবং আমরা বলি না যে উদাহরণ দিই, সাপোজ আপনার কি বমি হয়েছে, না হয় নাই, আমরা একটা ইয়ে করে দেই না, যে ধরো যে একটা লিডিং কোশ্চেন, লিডিং আনসার দেই, লিডিং আনসার দেওয়া যাবে না। তুমি যেটা কোশ্চেন করবে, কোশ্চেন স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন, সে আনসার দিবে, সেই আনসারটা তুমি নিবা। তুমি তাকে লিডিং করবা না, যে নিচের পেটে কি ব্যথা আছে, না মনে হয়, উপরের পেটে কি ব্যথা আছে, না মনে হয় নাই, এরকম তোমাকে লিডিং আনসার দেওয়া যাবে না। ওকে, সো দিস ইজ দ্য কমিউনিকেশন স্টাইল বেসিক্যালি। আরেকটা হচ্ছে ব্রেকিং ব্যাড নিউজ। সো এটা খুবই ইম্পর্টেন্ট এখানে। ধরো একটা পেশেন্ট তোমার 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 ক্লিনিকে আসছে, এবং সে বাউল স্ক্রিনিং করে গেছে, বাউল ক্যান্সার ধরা পড়ছে, এবং আজকে সে আসছে, সে ভেরি চেয়ারফুল, বাট তুমি তো তার
ব্যাড নিউজ নিয়ে বসে আছো, তো তুমি কিভাবে তাকে বলবা? সে আসলো, তুমি তোমার পরিচয় দিলা, গ্রিটিংস করলা, সে বসলো। তো তোমাকে এখানে একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হবে। লাইক তুমি তাকে জিজ্ঞেস করবা যে তুমি কতটুকু জানো, তুমি তুমি হয়তো জানো যে না, তো আসছি ট্রেনিং করতে, সে তো সবই জানে, হ্যাঁ, বাট ইউ ডোন্ট নো। তুমি ওকে জিজ্ঞেস করবা যে তুমি তোমার রোগটা সম্পর্কে কতটুকু জানো, বা তুমি কতটুকু পর্যন্ত তোমার জানা আছে। দেখা গেলো সে বায়োলজি স্ক্রিনিং করতে আসছে, তার মেয়ে তাকে নিয়ে আসছে বা তার ফ্যামিলির মেম্বার তাকে নিয়ে আসছে, সে কিছুই জানে না। হ্যাঁ, সো প্রথমেই হচ্ছে তার কাছ থেকে ইনফরমেশন নেওয়া যে সে তার রোগটা সম্পর্কে কতটুকু জানে। তখন সে বলবে যে না, আমি তো কিছুই জানি না, আমাকে জাস্ট আজকে আসতে বলছে, রিপোর্ট দিবে এই জন্য। আবার আরেকটা হইতে পারে যে না, আমি জানি আমার বায়োলজি স্ক্রিনিং হয়েছে, আমি আজকে বায়োপসি রিপোর্টের জন্য আসছি। সো সে কিন্তু সব জানে, বায়োপসি রিপোর্ট পর্যন্ত সে জানে। তখন তুমি ওই অনুযায়ী প্রসিড করলা। যখন সে কিছুই জানে না, তখন তুমি বলা যে দেখো এই হয়েছে, এই হয়েছে, তোমার বায়ো স্ক্রিনিং করা হয়েছে, বায়ো স্ক্রিনিং হচ্ছে এই জিনিস, ওখান থেকে টিস্যু নেওয়া হয়েছে, আজকে আমরা এখানে তোমার রিপোর্টটা নিয়ে আলাপ করবো, ইজ দ্যাট ওকে? তখন সে বললো হ্যাঁ ঠিকই বলছো, ওকে। তার মানে সে জানলো। আরেকটা হচ্ছে যে সে জানে, ওকে, ইউ অ্যাবসলিউটলি কারেক্ট, ইজ ব্রিলিয়ান্ট দ্যাট ইউ নো এভরিথিং অ্যাবাউট ইউ। সো আজকে আমরা এই ব্যাপারটা নিয়ে এখন তোমার বায়োপসি রিপোর্টের ব্যাপারটা নিয়ে আমরা এখন ডিসকাস করবো। তুমি তাকে অ্যাপ্রিশিয়েট করলা যেহেতু সে জানে। দুই ধরনের কনভারসেশন হলো এখানে। এখন যেহেতু তোমার হাতের একটা ক্যান্সার রিপোর্ট, এখন তুমি কি করবা? এখন তুমি ডাইরেক্ট তো তুমি এখানে বলা যাবে না যে আমরা অনেক বলে ফেলে আপনার ক্যান্সার হয়েছে, আপনার অবস্থা খুবই খারাপ, বেশি দিন বাঁচবেন না। এটা কোনোভাবেই এখানে স্ট্রেট ফরওয়ার্ড বলা যাবে না। এখানে ওকে জিজ্ঞেস করতে হবে যে তুমি যে আজকে আসছো, তোমার মেডিকেল রিলেটেড যে ইনফরমেশন, এটাকে আমি তোমাকেই দিব নাকি তুমি অন্য কেউ আছে? অনেকে আছে বয়স্ক মানুষ, সে মেডিকেলের কোনো ইনফরমেশন সে নিতে পারে না, সে সবসময় তার মেয়ে বা তার হাজবেন্ড কে সে অ্যালাউ করে যে এগুলো নেওয়ার জন্য। সো এই জিনিসটা তোমাকে জানতে হবে যে সেই রেসপন্সিবল কিনা তার মেডিকেল ইনফরমেশন নেওয়ার জন্য, নাকি সে অন্য কাউকে রিকমেন্ড করে। সো এটা একটা গেল। সে যখন বললো যে না, আমি আমি more than enough to cope with this medical report, তখন তুমি একটু পজ দিবা, যেহেতু ব্রেকিং ব্যাড নিউজ, তুমি একটু পজ দিবা। তোমার সাথে অল থ্রু তার আই কন্ট্যাক্ট থাকতে হবে, এবং তুমি একটু ব্যাকগ্রাউন্ডে গেলা যে তোমার এরকম টিস্যুটা তো মাইক্রোস্কোপে এটা একটা রিপোর্টটা একটা অ্যাবনর্মাল সেল আসছে, অ্যাবনর্মাল সেল, এবং একটু পজ দিয়ে তুমি বলা যায় এটা একটা ক্যান্সার সেল। মানে ক্যান্সার কথাটা, ইফ দ্য রিপোর্ট ইজ ব্রেস্ট এনি ক্যান্সার কথাটা কিন্তু তাকে বলতেই হবে এট এনি ওয়ে। তুমি যদি বলো যে খারাপ টিউমার, এই টিউমারটা খুব একটা ভালো না, বেশি টেনশন করেন, অসুবিধা না, এটা ভালো ট্রিটমেন্ট আছে, এই ধরনের রিঅ্যাসিউরেন্স কথা বলা যাবে না। কারণ তোমার হাতে ব্রেস্ট রিপোর্ট, এটা ক্যান্সার আসছে, এই জিনিসটা তুমি তাকে ইনফর্ম করবা। এটা সে কোন অবস্থায় আছে, কোন প্রগনোসিসে আছে, কোন স্টেজে আছে, ইউ ডোন্ট নো। এবং এটার জন্য একটা মাল্টিডিসিপ্লিনারি টিম মিটিং হইতে হবে, ওখানে ডিসিশন নিবে। সো সেটা পরের ব্যাপার। এখন এই মুহূর্তে তোমার মেসেজ, তুমি এট এনি ওয়ে তাকে তুমি কনভে করতেছো যে তার ক্যান্সার হয়েছে। এখন ক্যান্সারটা কোন স্টেজে আছে, কি আসে বিষয়, এটা যদি তোমার রিপোর্টে বা ওখানকার ওই স্টেশনে যদি না লেখা থাকে, ওই ব্যাপারে তোমার কোনো কমেন্টস করার কোনোই দরকার নেই। তো তুমি যখন আলটিমেটলি একটু থেমে বা একটু পজ দিয়ে যখন ক্যান্সার কথাটা বললা, তখন হয়তো বা সে একটু কান্না শুরু করলো বা ইয়া করলো, ওই সময়টাতে তুমি একদমই কথা বলবা না, চুপ থাকবা। তারপরে এটা জাস্ট লাইক এন অভিনয়। তুমি একটা টিস্যু নিয়ে আসলা, তাকে একটু টিস্যু অফার করলা, তাকে তুমি সমবেদনা জানাই, আই নো ইট ইজ ভেরি ব্যাড নিউজ ফর ইউ, এই ধরনের কিছু কমেন্টস করলা। দরকার হলে তার গায়ে একটু হাত রাখলা, সান্ত্বনা দিলা। এখানে একটা এই স্টেশনে একটা অভিনয় চলবে এই ধরনের, এবং অভিনয়টা হতে হবে ভেরি ন্যাচারাল। এটা আগে থেকে শিখে গেছে এরকম না। সো এইটা তোমার প্র্যাকটিস করতে হবে নিজেদের মধ্যে, প্র্যাকটিস করে 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 তোমার এই ধরনের একটা মানে ধরো ইয়ে করতে হবে, সিচুয়েশন তোমার ট্যাকেল দেওয়া যেটাকে বলা হয়। তারপরে সো এই ব্যাপারগুলো হচ্ছে এরকম কমিউনিকেশনের জিনিসটা এখানে। ধন্যবাদ ভাইয়া। ভাইয়া একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে কি যে কমিউনিকেশন স্কিল দেখা হয় যে মানে স্টেশনে বা যে
যে এক্সামই হোক, যে পার্টেই হোক না কেন, ভাই এটা কি কোনো টাইম লিমিটেশন থাকে যে এতটুকু টাইমের মধ্যে শেষ করতে হবে বা এরকম কিছু? হ্যাঁ, অবশ্যই, এটা তো টাইমের মধ্যেই থাকবে। তোমার টাইম হচ্ছে তোমার 4 মিনিট, 3 থেকে 4 মিনিটের মতো এক একটা স্টেশন। সো তোমার খুব প্র্যাকটিস করতে হবে নিজেদের মধ্যে। আমি যখন পার্ট পার্ট কি বলে পার্ট 3 যখন এই ধরনের স্টেশন গুলোতে যাওয়ার আগে আমার পার্টনার ছিল। সো আমরা সারাদিন প্র্যাকটিস করছি, তুমি কান্ট ইমাজিন। সকাল থেকে একই জিনিস বারবার প্র্যাকটিস করছি। সাপোজ নি জয়েন্ট এক্সামিনেশন একই জিনিস, আমি একবার ওনার কাছে প্র্যাকটিস করছি, উনি একবার আমারটা প্র্যাকটিস করলো, একই জিনিস বারবার 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 বারবার। নর্মাল নি জয়েন্ট এক্সামিনেশন জাস্ট ব্রেনের মধ্যে স্টেপস গুলো ঢুকানোর জন্য। তোমার থাইরয়েড এক্সামিনেশন একই জিনিস বারবার বারবার প্র্যাকটিস করছি। আমি একবার ওনাকে একবার আমি জাস্ট তোমার যখন তুমি প্রচুর প্র্যাকটিস করবা, তখন জিনিসটা একটা ন্যাচারাল একটা চেঞ্জ আসবে তোমার ভিতরে, একটা কনফিডেন্স তৈরি হয়ে যাবে। ওই কনফিডেন্সটা তুমি যখন সাপোজ তুমি ব্রেকিং ব্যাড নিউজ, গদবাদা কিছু কথা আছে, কিছু অভিনয় আছে, তাই না? এগুলা ব্রেকিং ব্যাড নিউজ এর স্টেশনের ওই বইগুলো পড়লে তুমি পাবা, বা এগুলা। তো ওই জিনিসগুলো তুমি বারবার বারবার যখন তুমি তোমার পার্টনারের সাথে প্র্যাকটিস করবা, বিভিন্ন ধরনের তোমার সিনারিও বানায় নিজেরা পরীক্ষায় কি সিনারিও আসলে তোমার দরকার নেই, লিভ ইট, তোমার ওই সিনারিও কমন পড়ুক আর না পড়ুক, বাট তোমাকে সিচুয়েশন কোপ করার ব্রেকিং ব্যাড নিউজের যে কমন ব্যাপারগুলা, যেগুলো আমি বললাম, যে বসা, একটা এনভায়রনমেন্ট তৈরি করা, দেখা গেলো ওই লোকটা ওয়ার্ডে আছে, তাকে তুমি জেনারেল পেপারের সামনে না নিয়ে তাকে তুমি একটা সেপারেট রুমে নিয়ে যাওয়া, হ্যাঁ, তারপর একটা স্টাফ নার্সকে অ্যালাউ করা সাথে থাকার জন্য, ওনাকে জিজ্ঞেস করা, তোমার পরিচয় দেওয়া, ওনাকে জিজ্ঞেস করা যে উনি কতটুকু জানে, তারপরে তোমার উনি কোপ করতে পারবে কিনা ওনার এই ব্যাপারগুলো, না অন্য কাউকে অ্যালাউ করবে, তারপরে তোমার স্টেপ বাই স্টেপ রিপোর্টটা তাকে বলা, তারপরে তাকে এখানে সে ইয়ে করবে, সে কান্নাকাটি করবে বা কিছু একটা রিয়াকশন করবে, তোমার চুপ থাকা বা কুল থাকা, বা এখানে তাকে ইয়ে করা, এতটুকু করতে পারলে ইউ মোর দেন এনাফ, ইউ জাস্ট পাস। সো তোমার এই জিনিসগুলা খুব ইম্পর্টেন্ট আর কি, বুঝছো? এটা এটা আসবে শুধু প্র্যাকটিস করলে, যখন নিজেরা পার্টনার যখন প্র্যাকটিস করবা। সো স্কিল স্টেশন কমিউনিকেশন স্কিল ইজ জাস্ট ম্যাটার অফ প্র্যাকটিস, নাথিং এলস। ধন্যবাদ ভাইয়া। ভাইয়া পরের প্রশ্নে চলে যাব যে এমআরসিএস রিলেটেড হচ্ছে বিভিন্ন ভিডিও দেখে আমরা হচ্ছে আমাদের স্কিলগুলো ডেভেলপ করতে পারি, বা হচ্ছে বিভিন্ন বই পড়ে অনলাইন আপনি জানালেন। তো ভাই এর জন্য কি কোনো স্পেসিফিক লিংক আপনি সাজেস্ট করবেন? লিঙ্ক যেমন তোমার এক্সামিনেশন গুলার তোমার সব ইউটিউবে আছে, তুমি জাস্ট সার্চ করো যে নিউ জয়েন্ট এক্সামিনেশন, তারপরে তোমার বিভিন্ন যে এক্সামিনেশন গুলা তুমি যে লিস্ট করো যে আমার কি কি প্রসিডিউশন, কি কি ইয়ে থাকবে, ওগুলোর যদি ধরো চায় না, নিজে প্রিপারেশন নিতে চায়, সেটাও খুবই সম্ভব। ইউটিউবে জাস্ট ওই এক্সামিনেশন বই জিনিসগুলো সার্চ দিলেই পাওয়া যায়, ওই অনুযায়ী প্র্যাকটিস করলাম। আর একটা হচ্ছে তোমার তোমার এই যে ইয়ে যেটা যে তার্কি, আমি যে তোমার ইয়েটা করলাম, ওদের একটা সাবস্ক্রিপশন আছে, ওইটাতে তুমি ওটা খুবই ভালো, এটা ইদানিং ওরা ভেরি এবং এক্সাম ওরিয়েন্টেড করছে আর কি, এবং ওটা আমি মনে করি ইজ ভেরি মাচ হেল্পফুল। একটা একটা বই দেখবা তুমি, যে পার্ট বি, তোমার যে স্লাইড গুলো আছে, পার্ট বির একটা বই আছে তোমার, যে তার্কি, ওদের একটা লিংক আছে, তোমার সাবস্ক্রিপশন নেওয়া যায়, ওখানে সে এটা ভালোভাবে প্রিপেয়ার করছে, খুব খুব চমৎকার ভাবে। ওটা তুমি করতে পারো, তোমরা করতে পারো আর কি। জি ভাইয়া। ভাইয়া আপনি হচ্ছে সেশনের মধ্যে জানিয়েছিলেন যে হচ্ছে বাংলাদেশে যদি আমরা সার্জারিতে ক্যারিয়ার করতে চাই, সেক্ষেত্রে আমাদের হচ্ছে এমএস অ্যান্ড এফআরসিএসই এনাফ আমাদের জন্য, যদি আমরা বাংলাদেশে সেটেল হতে চাই। আর যদি আমরা বাইরে সেটেল হতে চাই, সেক্ষেত্রে আমাদের এমআরসিএস দরকার। তো ভাইয়া হচ্ছে যেটা আমি জানতে চাচ্ছি যে মানে এমআরসিএস এর সাথে আপনি অন্যান্য ডিগ্রি কতটুকু ভাইয়া কম্পেয়ার করবেন, মানে কতটুকু ইফেক্টিভ? এমআরসিএস টা হচ্ছে তোমার এটা ইউকে ইউকে বোর্ড, তোমার সার্টিফাইড, ইউকে এবং আয়ারল্যান্ড সার্টিফাইড পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা। সো এটা কিন্তু ইউকের জন্যই, এবং এটা অনেক কান্ট্রি রিকগনাইজ করে, যেমন তোমার ওমানে রিকগনিশন আছে, মিডল ইস্টে রিকগনিশন আছে, সিঙ্গাপুরে আগে রিকগনিশন ছিল, এখন সিঙ্গাপুরে 2015 এর পরে এমআরসিএস ওরা সামহাউ রিকগনিশন দিচ্ছে না।
বাংলাদেশে তো বিএমডিসি এবং বিসিপিএস আমি যতটুকু জানি MRCS এর রিকগনিশন নাই। সো রিকগনিশন জিনিসটা কিন্তু ইটস এ ম্যাটার অফ তোমার ওইখানকার লোকাল সার্জিক্যাল ফ্যাকাল্টির সাথে ইউকের সার্জিক্যাল ফ্যাকাল্টির কমিউনিকেশন কিরকম সেটার উপর ডিপেন্ড করতেছে। যেমন তোমার যদি আমি একটা উদাহরণ দিই, বাংলাদেশের যে পেডিয়াট্রিক মেডিসিনের যে FCPS, কেউ যদি পেডিয়াট্রিক মেডিসিনে FCPS করে, কেউ যদি অ্যানেস্থেসিয়ায় FCPS করে, সে কিন্তু স্ট্রেট ওয়ে ওইটি করে তোমার GMC রেজিস্ট্রেশন পাবে, তাই না? একইভাবে বাংলাদেশের যে FCPS সার্জারি, FCPS মেডিসিন, FCPS গাইনি ইজ নট রিকগনাইজড ইন UK। কারণ কি? কারণ হচ্ছে যে লোকাল যে মেডিসিনের যে অথরিটি, যারা মেডিসিন FCPS মেডিসিন কন্ট্রোল করে, যারা FCPS সার্জারি কন্ট্রোল করে, এরা সামহাউ তোমার ইউকের যে তোমার যে সার্জিক্যাল বোর্ড বা দা মেডিকেল বোর্ড, যে এদের সাথে এদের ইচ্ছা করেই হোক আর অনিচ্ছা করেই হোক কমিউনিকেশনটা রাখতেছে না, বা নিজেদের মানে ইয়ে মেনটেন করার জন্য, আই এম নট শিওর। কিন্তু ভ্যালুয়েশন যদি তুমি চিন্তা করো, যে ভ্যালুয়েশন হচ্ছে যে MRCS টা হচ্ছে ইউকে তে কি, এটা কোন স্টেজে আছে। ইউকে তে CT1, CT2, ST1, ST2 মানে 4 বছর সার্জিক্যাল ট্রেনিং করার পর তারপরে MRCS পরীক্ষাটা দিচ্ছে, এবং একটা বেসিক সার্জিক্যাল নলেজ এন্ড স্কিলের একটা সার্টিফিকেশন তারা দিচ্ছে। এবং কেউ যদি FRCS নাও করে, ইউকে তে যারা আছে, সে কিন্তু তার প্রপার পেপার ওয়ার্ক, পাবলিকেশন এবং সিজার পাথওয়ের মাধ্যমে সে কিন্তু কনসালটেন্ট হওয়ার জন্য, GMC রেজিস্টার্ড কনসালটেন্ট হওয়ার জন্য সে অ্যাপ্লাই করতে পারবে। সো ইউকে তে কিন্তু MRCS টা একটা পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি, বাট ইউ নিড টু হ্যাভ এ কোয়াইট এ লট সার্জিক্যাল ট্রেনিং এবং ব্যাকগ্রাউন্ড। এবং এটার তোমার এখানকার কিছু বোর্ড আছে, ধরো লোকাল অথরিটি আছে, এরা তোমাকে অ্যাফিলিয়েশন করবে যে না, মাহমুদ রিয়াদ সে সবগুলা সার্জারি পারে, তার পাবলিকেশন আছে, তার সবকিছু আছে, ইজ ফিট টু বি এ কনসালটেন্ট। এটা লোকাল অথরিটি, আমি যে ট্রাস্টে কাজ করি এরা আমাকে সার্টিফাইড করবে, আমার কলিগসরা আমাকে সার্টিফাইড করবে, আমার যে কনসালটেন্ট আছে এরা সার্টিফাইড করবে, তখন আমি এই সমস্ত পেপার এবং এই সমস্ত কাগজপত্র নিয়ে আমি অ্যাপ্লাই করতে পারবো GMC তে, যে আমি একটা কনসালটেন্ট হতে চাই। তখন তারা আমার পেপার ওয়ার্ক গুলো দেখবে, সবকিছু দেখবে, আমার রেফারেন্স গুলো দেখবে, এবং তারা আমাকে স্পেশালাইজড রেজিস্টার একটা অংশ আছে, স্পেশালাইজড রেজিস্ট্রেশন দিবে। সো ইউকে তে ব্যাপারটা এরকম। বাংলাদেশে কিন্তু দেখো যে FCPS কমপ্লিট করলো, FCPS পার্ট 1 কমপ্লিট করলো, তারপর ট্রেনিং করলো, ট্রেনিং করার পরে FCPS পার্ট 2 কমপ্লিট করলো। সো ট্রেনিংটা কতটুকু স্ট্রাকচার ট্রেনিং আই ডোন্ট নো, বিকজ এখানে ট্রেনিংটা কিন্তু দেখা গেল কোনো ট্রেনিং খুব ভালো ট্রেনিং করতেছে, নিজে নিজে গিয়ে সার্জারি করতেছে বা নিজে নিজে প্রেজেন্টেশন করতেছে, আর কোনো ট্রেনিং আছে কিছুই করতেছে না, জাস্ট খালি ঘোরাঘুরি করতেছে, এদিক ওদিক যাইতেছে, কাজ ঠিক মতো করতেছে না। এই দুইটা গ্রুপই কিন্তু আলটিমেটলি ভালো করে পড়াশোনা করে একটা পর্যায়ে গিয়ে FCPS কমপ্লিট করতে পারে, তাই না? FCPS কমপ্লিট করার পরেই কিন্তু সে হয়ে গেল গা যে একটা কনসালটেন্ট লেভেলের, মানে সে প্র্যাকটিস করতে পারবে বিভিন্ন জায়গায়। কিন্তু যেহেতু বাংলাদেশে MRCS এর রিকগনিশন নাই বিকজ অফ লোকাল অথরিটি, সো তুমি তো ওইটা ওখানে তো তুমি ইউজ করতে পারতেছ না, তোমার প্রপার ট্রেনিং থাকা সত্ত্বেও, তাই না? সাপোজ তুমি কমপ্লিট সার্জিক্যাল ট্রেনিং মনে করো কমপ্লিট করলা একটা FCPS ক্যান্ডিডেটের মতো, এখন তুমি MRCS করছো, তুমি তো ওইটা দিয়ে তুমি কিছু করতে পারতেছো না। কারণ তুমি করতে পারবে, হয়তো বা তুমি প্রাইভেটলি প্র্যাকটিস করতে পারতেছো, বাট দিস ইজ নট অ্যান অথরাইজড প্র্যাকটিস। কারণ তোমার BCPS এবং BMDC এবং BCPS, দিস টু অথরিটিজ যদি তোমার এই ডিগ্রিটাকে যদি অথরাইজড না করে, তাহলে তুমি ওটার উপর বেস করে তুমি প্র্যাকটিস করতে পারতেছো না, তাই না? সো ভ্যালুয়েশন ইজ different valuation, different country, different organization. It's very difficult to compare. ইন্ডিয়ার MS UK তে অ্যাকসেপ্টেড হয় না, ইন্ডিয়াতে যারা MS করে তারা কনসালটেন্ট হইতেছে না, সার্জন হইতেছে না। বাংলাদেশে FCPS তো UK তে অ্যাকসেপ্টেড না, মিডল ইস্টে অ্যাকসেপ্টেড, আবার সিঙ্গাপুরে অ্যাকসেপ্টেড। এক এক কান্ট্রিতে কিন্তু এক এক রকম ব্যাপার চলে। সো তোমাকে প্ল্যান করতে হবে যে তুমি কোন রুটে যায় কি করবা।
এই জন্য তোমাকে শুরু থেকে প্ল্যান করতে হবে যে তুমি কি ইউকে তে আসতে চাও তোমার সার্জিক্যাল ক্যারিয়ার বিল্ড আপ করার জন্য, দেন চুজ MRCS pathway, চুজ প্লেব এন্ড কাম আর্লি। তুমি কি বাংলাদেশে থাকতে চাও, দেন চুজ ইউর সার্জিক্যাল ক্যারিয়ার থ্রু MS or FCPS। MRCS টা তুমি তোমার নলেজ এন্ড স্কিল এনরিচের জন্য তুমি নিতে পারো, কমিউনিকেট উইথ ইন্টারন্যাশনাল ফোরাম, অথবা ইন ফিউচার কখনো যদি তুমি দেখা গেল তুমি FCPS করা বাংলাদেশে quite a lot practices in very associate professor লেভেলের, বা তুমি ইন্ডিভিজুয়ালি তুমি ইউ আর ভেরি নলেজেস এন্ড তুমি সার্জিক্যালি কমপ্লিটলি তুমি নিজে প্র্যাকটিস করতেছো, ওই ক্ষেত্রেও তুমি ওই MRCS ইউজ করে তখন তুমি ইউকে তে চলে আসতে পারবা। তোমার যদি কোয়াইট এ লট গুড পেপার ওয়ার্ক থাকে, তুমি ইউকে তে এসে কিন্তু তুমি তখন তুমি অ্যাপ্লাই করতে পারবা কনসালটেন্টের জন্য বা স্পেশালিস্ট রেজিস্টার। স্পেশালিস্ট রেজিস্টার হচ্ছে একটা রেজিস্ট্রেশন যেটা কিনা জিএমসি দেয়। এখন সাপোজ একটা মানুষ ইউকে তে আসছে, আইসাসে সে FRCS কমপ্লিট করছে, বাট তার কোয়াইট এ লট পেপার ওয়ার্ক নাই, পাবলিকেশন নাই, তা সে শুধু জাস্ট খালি ট্রেনিং করে গেছে, বাট সে অনেক কিছু মেনটেন করে নাই। জিএমসি সে কিন্তু FRCS কমপ্লিট করছে, সে অনেক সার্জারি জানে, বাট কনসালটেন্ট হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না জিএমসি তাকে স্পেশালাইজড রেজিস্ট্রেশনে তার নাম উঠায়। আর ওই জিএমসির স্পেশালাইজড রেজিস্ট্রেশনের নাম উঠানোর শর্তেই হচ্ছে তোমার পেপার ওয়ার্ক, পাবলিকেশন, সার্জিক্যাল এক্সপিরিয়েন্স। So it's very different here and there. অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, আসলে আমরা অনেক কিছু জানতে পেরেছি, শিখতে পেরেছি যেটা আমরা জানতাম না, এবং আমাদের ক্যারিয়ার করার ক্ষেত্রে এটা অনেক অনেক বেশি হেল্পফুল হবে আপনাদের গাইডলাইন গুলো। আপনাকে অনেক বেশি ধন্যবাদ ভাইয়া, এত সুন্দর করে আমাদেরকে এত ইনফরমেশন দেওয়ার জন্য। ধন্যবাদ, ধন্যবাদ তোমাদের সবাইকে। আসলে হ্যাঁ, আমি যতটুকু মানে ট্রাই করলাম আর কি, যে আমার এক্সপিরিয়েন্স বা আমি যতটুকু জানি তোমাদেরকে শেয়ার করার জন্য, কারণ এগুলো তো আমরা জানতাম না আসলে অনেক আর্লি স্টেজে। তোমরা এখন 3rd ইয়ার 4th ইয়ার 5th ইয়ার এগুলো চিন্তা করতেছো, ইটস ভেরি অ্যাপ্রিসিয়েটিং। এবং কোনো ব্যাপারে কোনো ধরনের কোনো হেল্প যদি লাগে, কোনো ইনফরমেশন বা দেখা গেলো স্পেসিফিক কোনো ক্লাস বা কোনো কিছু যেটা আমাকে আগে থেকে জানাবা, আমি সেটা প্রিপেয়ার করে ওভাবে তোমাদেরকে হেল্প করব। সেটাই, অনেক ধন্যবাদ তোমাদেরকে। এটা আমার একটা রেসপন্সিবিলিটি কাজ করে, যেহেতু তোমরা আমাদের আমার দেশের জুনিয়র, এবং তোমাদেরকে যদি হেল্প করতে পারি কোনো একটা ইনফরমেশন দিয়ে হলেও, সেটা অবশ্যই আমার জন্য অনেক আনন্দদায়ক হবে। সেটাই। অনেক ধন্যবাদ ভাইয়া, আপনার অনেক অভিজ্ঞতা শুনলাম এবং অনেক ইনফরমেশন পেলাম আপনার কাছ থেকে, যেটা আসলে অনেক বেশি হেল্পফুল ছিল। দর্শক যারা এতক্ষণ ধরে আমাদের সাথে কানেক্টেড ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ ভবিষ্যতেও আমরা ভাইয়ার কাছ থেকে আরো অনেক অনেক ইফেক্টিভ সেশন পাবো, যেটা আমাদের ভবিষ্যতে অনেক বেশি হেল্পফুল হবে আজকের সেশনের মতো। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভাইয়া আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ পরবর্তীতে আবার আপনার সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভেরি মাচ।